জানো হয়েছে পোর্টে যেটা ডিউটি দেওয়া হয়? ইম্পোর্টের এগেনস্টে ডিউটি ট্যাক্স হচ্ছে কাস্টমস এন্ড ফরওয়ার্ডিং এর একটা চার্জ থাকে। ঠিক আছে, এটা নিয়ে আমরা আজকে আর একটু ডিটেলস ক্লাস করব, অসুবিধা নেই। আজকের আচ্ছা ক্লাসটা করলে এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, এই হলো একটা বিষয়। আর একটা হইলো আপনি এলসির যে জিনিসটা, এটা একটার ক্ষেত্রে হয়তো এইভাবে দেখাইছেন, একবারে 5টা 7টা এলসি হইলে তখন কি আলাদা গ্রুপ করতে হবে না? আমাদের যেগুলা এক্সপেন্স মানে হচ্ছে যে আপনার এলসির হেড হেড হ্যাঁ, গুলা এগুলাই থাকবে। একাধিক হেড করতে গেলে তখন তো আপনার এটা না না, এলসির হেড তো একটাই থাকবে। যে কিন্তু মনে করেন যে আমি যেটা এলসি নাম্বার দিয়ে যে এলসিটা ওপেন করতেছি, হ্যাঁ, জি এখন মনে করেন যে 5টা এলসি ওপেন করা হইলো, হ্যাঁ সেক্ষেত্রে আমার আলাদা আলাদা ভাবে 5টা এলসি। এলসি ক্রিয়েট করতে হবে, রাইট? হ্যাঁ, ওই কথাটাই বলতেছি আর কি, যে হ্যাঁ বাট আমার যে হেড গুলো আছে ওগুলা তো আর ক্রিয়েট করতে হবে না, ওগুলা যা আছে সেটাই থাকবে। শুধুমাত্র আমার যেটা এলসির যে নাম্বারে করলাম ওইটার আলাদা আলাদা হেড করতে হবে, এই তো? জি জি জি, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ওইটাই আমার জানার ছিল। ধন্যবাদ। ওয়েলকাম জি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি আমার বল। কোশ্চেনটা যে আমাকে আমার অফিস থেকেই একটা অনেকটা অ্যাসাইনমেন্টের মতো আর কি আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে বলছে আর কি। সো ওইটা হচ্ছে আমি স্যার আপনার হেল্প লাগবে, আমার create করে দিতে হবে আর কি। তো আমাদের অলরেডি একটা চার্ট অফ অ্যাকাউন্টস ওইখানে ক্রিয়েট করা ছিলই। আমার এখানে যে আগে অ্যাকাউন্টস ছিল, অ্যাকাউন্টস ম্যানেজার ছিল, উনি ক্রিয়েট করে গেছিল। তো ওইটা আমি মোটামুটি ডাউনলোড করে রাখছি, পিডিএফ ফাইলটা ডাউনলোড করে রাখছি। এখন এটা হচ্ছে আমাকে আপনি মেইল করছিলেন না চার্ট অফ অ্যাকাউন্টস? হ্যাঁ, এইটা আমি স্যার দিছিলাম আমাদের আরেকটার। আর আমার এখন আজকে যে মিটিং ছিল, তো আজকে অফিস থেকে আমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছিল আর কি, এটা টোটালি আমাকে দিছে। তো এখন এটা হচ্ছে বাজেটের সাথে সিনক্রোনাইজ করে হচ্ছে বলছে টালিটা করতে আর কি, যাতে বাজেটের সাথে কোডিং, তারপর টালি, চার্ট অফ অ্যাকাউন্ট যাতে সিমিলারিটি থাকে আর কি। তো ওইটা আমি বাজেটটা অলরেডি আমি প্রিন্ট দিয়ে বের করছি, হয়তো এটা সফট কপিটা হয়তো স্যার আমি আপনাকে দেখাইলে আমি আমার মতো করে করবনি, দেন হচ্ছে আমি আপনাকে মেইল করলে আপনি যদি একটু আমাকে সর্ট আউট করে দেন যে কোনো প্রবলেম আছে কিনা, বা কোথাও কোনো ভুল থাকলে যদি একটু আমাকে দেখাই দিবেন। হয়তো আমি এটা কালকে অফিসে গিয়ে আপনাকে তারপর মেইলটা দিব আর কি। আচ্ছা, মেইল দিলে এটা আসলে হয় কি যে কিছু কিছু বিষয় আছে যে ডিসকাস না করে আহ ওদের ব্যাপারে সিদ্ধান্তটা জানানো কঠিন। হ্যাঁ, তো আপনি দিয়েন, অসুবিধা নেই। আর সেই সাথে আমি এটা একটু মানে এটাকে একটু ইয়া করে রাখবো না। তবে আপনি আমাকে কালকেও তো আমাদের আরেকটা ব্যাচের ক্লাস আছে, তো ক্লাস টাইমের বাইরে অন্য টাইমে আমাকে একটু নক দিলে সরাসরি হয়তো আপনিও হ্যাঁ জিনিসটা হ্যাঁ, আমি দেখবেন। কালকে আপনি মেইলটা করে রাখবো, হয়তো আপনি আপনাকে হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ, দু একদিন ঠিক আছে পরে আর কি আমি আপনাকে নক দেবো ঠিক আর আছে, আপনি আমাকে মেইল করেন, অসুবিধা নেই। কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বা কিছু জানার আছে? অনিরাজ থেকে সাউন্ড আসতেছে, এটা আপনি কি কিছু বলবেন? তাহলে বলতে পারেন, অথবা আচ্ছা ঠিক আছে, ওকে, নোট করে দিয়েছেন, ভালো হয়েছে। আচ্ছা, আমাদের যে গত 3টা ক্লাস এই যে আমাদের গুগল ড্রাইভ থেকে আহ, মানে গায়েব হয়ে গেল, এই কাজটা কি কেউ মানে না বুঝে করলেন না কিভাবে হইলো এই জিনিসটা? আমাদের তো পূর্বের অনেকগুলা ক্লাস আছে, কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই, ফার্স্ট ঘটলো আর কি আপনাদের এই ব্যাচে। এটা কি কারো মানে একটা ডিলিট হইতে পারে, কিন্তু 3টেই কিভাবে ডিলিট হইলো এটা একটা বিষয় আর কি। তো কারো কাছে যদি, আমার তো এটা আসলে পিসিতে ডাউনলোড করা ছিল না, আরেকজনের কাছে ছিল, এই কারণে উনি আপলোড দিতে পারছেন, তা না হলে তো একটা ঝামেলা হয়ে যেত, তাই না? সবার জন্যই তো এটা একটা। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এই গুগল ড্রাইভ থেকে যখন ভিডিওগুলা, এক হচ্ছে আপনাদের পিসিতে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, আর দ্বিতীয়ত হলো যে যখন এখান থেকে আপনারা দেখবেন একটু সতর্কতার সাথে দেখা উচিত আমাদের সবাই। ঠিক আছে, এইটা আমরা একটু সতর্কতার সাথে ব্যবহার করবো আর কি।
আচ্ছা, দীপক সেন, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান? স্যার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিনে কি দেখা যাচ্ছে না বলেন তো? আমরা তো এখন স্ক্রিন শেয়ার করি নাই, কিছুই দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে, স্ক্রিন শেয়ার আমরা এখন ক্লাস শুরু করি নাই তো, আমরা জাস্ট প্রবলেম গুলো শুনতেছি, কার কোনটা আছে সেই বিষয়গুলো। তো ক্লাস শুরু করবো I 9:20-এ। I have a question. Hello. জি বলেন। হ্যাঁ, Hello, please. আমি যখন প্র্যাকটিস করতেছিলাম আপনার কয়েকটা ভাউচার একসাথে ওপেন হয়ে গিয়েছিল, বুঝছেন? এই ভাউচার গুলা মানে আনইউজুয়াল ভাউচার গুলো ডিলিট করবো কিভাবে? যে মানে আপনি ভাউচার এন্ট্রি করেছেন, সেই ভাউচার গুলো আপনি ডিলিট করতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখাচ্ছি, ঢুকে স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে দেখাই দেবো, সমস্যা নেই। শুরুতে হ্যালো স্যার, জি বলেন। শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছে, বলেন। স্যার অ্যামেন্ডমেন্টের উপরে আরেকটু আজকে ডিসকাস করলে একটু বেটার হয় না? এলসি অ্যামেন্ডমেন্ট, জি স্যার। আচ্ছা করবো, অসুবিধা নেই। আজকেও Thank আমাদের এলসি রিলেটেড আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস করব। হ্যাঁ। তো আচ্ছা, আমরা প্রথমত দেখি যে যে ভাউচার গুলা, স্ক্রিনটা শেয়ার করতেছি, দেন আপনারা দেখতে পারবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। জি দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। যদি আমাদের যদি কোনো ভাউচার ডিলিট হয়ে যেয়ে থাকে, তো আমাদের আগে কোন লেজারের ভাউচারটা ডিলিট হয়েছে ওই ভাউচার আমাদের আগে ওপেন করতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে ডিসপ্লে মোর রিপোর্টসে যাব, এরপরে যাব অ্যাকাউন্টস বুকে, এই যে অ্যাকাউন্টস বুক, এখান থেকে আমরা যাব লেজারে। লেজার থেকে যে রিলেটেড ভাউচার আমরা এন্ট্রি দিছি, সেই মানে যে লেজারে ভাউচারটা এন্ট্রি আছে ওই লেজারটা আমরা এখানে সার্চ করব। ধরেন আমরা এই যে সিএনএফ কস্টে কিছু এন্ট্রি আছে, আমরা এটাকে ঢুকতেছি, অথবা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে পারি। আমরা ব্যাংকে অনেকগুলো এন্ট্রি দিছি, ব্যাংকে ঢুকলাম। ঢোকার পরে আমরা যদি এখানে পিরিয়ড চেঞ্জ করি, পিরিয়ড চেঞ্জ করার জন্য ওয়াল্টার F2 দিয়ে আমরা করতে পারি, অথবা শুধু F2 দিলেও আসবে, অথবা হচ্ছে আপনার এই যে রাইট সাইডে পিরিয়ড অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে পিরিয়ড চেঞ্জ করা যায়। তো আমরা যেহেতু শুরু করছি 1/7 থেকে, আমরা এখানে 07 এরপরে এই পর্যন্ত রেখে দিলাম। তো তাতে আমরা দেখলাম যে এইখানে সবগুলা এন্ট্রি, ব্যাংকের যে এন্ট্রি গুলো ছিল সবগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এই এন্ট্রিটাকে এখান থেকে ডিলিট করতে চাই, সরি এটা হলো এলসি নাম্বার, আমরা এলসি নাম্বারটা না করে আমরা ডাচ বাংলা ব্যাংক এটা করি, এরপরে পিরিয়ডটা চেঞ্জ করি 07। ধরেন আমরা এই এন্ট্রিটা ডিলিট করতে যাচ্ছি, তো এখানে আমরা আসবো, আসার পরে এন্টার দিব, দেওয়ার পরে ওপেন করব, এরপরে দেখবেন এইখানে ডিলিট অপশন আসছে, দেখছেন? ডিলিট অপশন কি দেখছেন? দেখা যাচ্ছে নিচে? দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ। স্যার, দেখা আচ্ছা যাচ্ছে দেখতে না। পাচ্ছেন না? আপনি কি স্ক্রিন দেখতেছেন নাকি স্ক্রিন দেখতেছেন না?
শুধু আপনার ওই ট্যালেন্ট শেয়ার যে একাডেমি যেটা এটা দেখা যাচ্ছে স্ক্রিন খুঁজে পাচ্ছেন না? না, খুঁজে পাচ্ছি, একাডেমি দেখা যাচ্ছে, এই যে ট্যালেন্ট শেয়ার একাডেমি এটা দেখা যাচ্ছে, এতটুকু দেখা যাচ্ছে। তাহলে তো থেকে বের সমস্যা। হয়ে আবার লগ ইন হলে দেখা যাবে। এরকম প্রবলেম আমারও হয়েছিল, আমি বের হয়ে আবার লগ ইন করলাম। আমার স্ক্রিনটা তো পিন করা আছে, তো তারপরে আপনারা কেন পাচ্ছেন না সেটা তো বুঝতেছি না। আমার ট্যালেন্ট শেয়ার একাডেমি এটা তো পিন করা নাই, পিন করা তো স্ক্রিন শেয়ারটাই। আপনি একটু বের হয়ে আমরা যে দেখছি স্যার, আপনি একটু আমরা বের হয়ে দেখছি, আবার স্যার। একটু ঢোকেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, একটু বের হয়ে আপনি যখন এখন আমরা আসছে, ভাউচারে এসআর আসছে, এখন আসছে। ওকে, ঠিক আছে জি। তো যে কোনো ভাউচার ডিলিট করার জন্য আমাদের হচ্ছে প্রথমত ভাউচারে ঢুকতে হবে, অথবা এখানে আসার পরে আমরা যখন এই ভাউচারটাই যে আপনার ইয়েলো কালার, ডিপ ইয়েলো কালার আছে, আমরা যদি স্পেস বার চাপি তখন এটা আপনার হচ্ছে নীল কালার হয়ে গেল। দেখছেন স্পেস বার কিবোর্ড থেকে স্পেস চাপার পরে এটা নীল কালার হয়ে গেল। দেন আমরা যদি এখান থেকে ডিলিট বাটন চাপি, এই যে নিচে ডিলিট, এখানে ক্লিক করলে আমাদের ডিলিট সিলেক্টেড বলতেছে, সিলেক্ট করাটাকে ডিলিট কিনা, এখানে ইয়েস দিলেই ভাউচারটা ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভাউচার কিভাবে ডিলিট করবেন। তো ভাউচার ডিলিট করা আরো অনেক, মানে আমরা যে গেলাম সেটা হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্টস, এরপরে অ্যাকাউন্টস বুক, এরপরে লেজার, এখানে যে তারপরে এখানে সার্চ দিয়েছি, ঠিক আছে, যে লেজারে এন্ট্রি আছে। আর যদি আপনার ডেট মনে থাকে তো সেক্ষেত্রে আমরা ডে বুকে যেতে পারি। তো ডে বুক হচ্ছে এই যে আপনার ডে বুক, দেখছেন ডে বুক, কিবোর্ড থেকে এখান থেকে যদি আমরা ডিবুকে ক্লিক করি তো একদিনের ডিবুক এখানে ওপেন হবে। আপনি যে ডেটের, ওই ডেটটা যদি F2 দেন তো এখানে চেঞ্জ ডেট আসবে, ওই ডেটটা দিলে ওই ডেটের যত ধরনের এন্ট্রি আছে সব ধরনের এন্ট্রি আপনার ডিসপ্লেতে আসবে। আসলে তখন আপনি এটা ঢুকে তারপরে ভাউচার ডিলিট করতে পারবেন, এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এটার ভিতরে যদি আমরা ঢুকি, ঢোকার পরে চাইলে আমরা এখান থেকে লেজার, তারপরে এখান থেকে অ্যামাউন্ট সব চেঞ্জ করে আবার সেভ দিতে পারবো। ঠিক আছে, এই হলো আপনার প্রশ্নের উত্তর। তো আমরা আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে যদি আমরা একটা ফিক্সড অ্যাসেটকে বা ফিক্সড অ্যাসেটের জন্য কোনো মেশিন ইম্পোর্ট করি বিদেশ থেকে, তো সেটার যে প্রসিডিউর, সেই প্রসিডিউরটা মোটামুটি ডিটেলস আলোচনা করার চেষ্টা করা হয়েছে। তো আজকে আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, ইম্পোর্ট রিলেটেডই, তবে এটা মেশিনারিজ না, এটা হচ্ছে র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমরা বিদেশ থেকে কোনো একটা র মেটেরিয়ালস বা কাঁচা মাল এটা ইম্পোর্ট করব, দেন এটা ইম্পোর্ট করে আমরা কোনো একটা ফিনিশ গুডস প্রোডাকশন করব এবং এটা সেল করা হবে ভবিষ্যতে। ফিক্সড অ্যাসেট যদি আমরা ব্যালেন্স শিটে ঢুকি, ঢোকার পরে ওয়াল্টার F1 দিয়ে এটা কি চালু করা হয়েছে স্যার? রেকর্ড চালু আছে জি। ওকে, আমরা ব্যালেন্স শিটে যদি ঢুকি, ঢোকার পরে আমরা কিন্তু এখানে শুধুমাত্র একটা হচ্ছে এখানে আমরা লোনে হিট করছে, দেন এলসি ইন ট্রানজিটে আসছে, এখান থেকে আমরা ট্রান্সফার করে ফিক্সড অ্যাসেটে ট্রান্সফার করে নিয়ে গেছি, ঠিক আছে। কিন্তু যখন আমরা সেটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করব তার প্রসিডিউর কিন্তু অনেক পরিবর্তন আছে। যেমন আপনার এটার যেই এখানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টেও অনেক চেঞ্জ আছে, প্লাস আপনার ট্যাক্স ভ্যাট এবং এই জায়গাটাতেও অনেক ধরনের পরিবর্তন আছে। সে কারণে আমরা আজকে একটা র মেটেরিয়ালস কিভাবে বিদেশ থেকে টোটালি ইম্পোর্ট করতে পারি। আমরা যেমন এখানে লং টার্ম লোনের আন্ডারে আমরা এখানে একটা লোন ক্রিয়েট করে দেন এখানে এটাকে নিয়ে আসছিলাম। তো আজকে আমরা র মেটেরিয়ালস ইম্পোর্ট করব ভিন্ন একটা লোনের ক্রাইটেরিয়ার ভিত্তিতে, সেটা হচ্ছে ইউপাস লোন। তো ইম্পোর্টের ডিটেলস তো মোটামুটি আপনাদের সাথে যে প্রসিডিউর, এলসি ওপেন করার যে প্রসিডিউর এবং র মেটেরিয়ালস আপনার গোডাউন বা ফ্যাক্টরি পর্যন্ত, ফ্যাক্টরি না কাস্টমস পর্যন্ত আসার প্রসিডিউর অনেকটা একই রকমের। কিন্তু লোনের ক্ষেত্রে এই জন্য আমরা একটু ডিসকাস করতেছি শুরুতে যে লং টার্ম লোন বা মেশিনারিজ
যখন ইম্পোর্ট করা হয় তখন এগুলা সাধারণত লং টার্ম লোনের আন্ডারে এই কারণে আসে যে এই লোনগুলো সাধারণত 5 বছর মেয়াদি হয়ে থাকে, এই কারণে এটাকে লং টার্ম লোনের আন্ডারে নিয়ে আসা হয়। তো আরেকটা লোনের ক্রাইটেরিয়া হচ্ছে ইউপাস লোন। আপনার র মেটেরিয়ালস ইম্পোর্ট করার ক্ষেত্রে ইউপাস লোন সাধারণত মেইনটেইন করা হয়। ইউপাস লোনটা হচ্ছে কি লোন, এইটার ব্যাপারে একটু ডিসকাস করি সংক্ষেপে। সেটা হচ্ছে ইউপাসটা মূলত থার্ড পার্টি কোনো ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্স করা হয়। আপনার যে ব্যাংকের সাথে লোনের ব্যাংকের সাথে যে রিলেশন আছে, ব্যাংকের সাথে আপনার একটা স্যাংশন লেটার থাকে। স্যাংশন লেটার বলতে যেটা বোঝায় সেটা হলো যে আপনার যত ধরনের কন্ট্রাক্ট আছে ব্যাংকের সাথে, কত টাকা আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন, তারপরে সর্বোচ্চ কত ডলার পর্যন্ত আপনি এক বছরে ইম্পোর্ট করতে পারবেন, এটার ডিটেলস থাকে হচ্ছে আপনার এই ইয়ারতে আপনার স্যাংশন লেটারে। তো স্যাংশন লেটারে যে লিমিট দেওয়া থাকে, লোনের একটা লিমিট থাকে। ধরেন যে কোনো প্রতিষ্ঠানকে 10 কোটি টাকার একটা স্যাংশন দেওয়া আছে, স্যাংশন লেটারের ভিতরে উল্লেখ করা আছে যে আপনি সর্বোচ্চ 10 কোটি টাকার ইম্পোর্ট করতে পারবেন এক বছরে। কিন্তু আপনার 10 কোটি যদি ফিল আপ হয়ে যেয়ে থাকে, তখন আপনি চাইলে ইউপাসের মাধ্যমে এলসি ওপেন করতে পারেন। তো আপনার চাইলে 10 কোটি যদি পূর্ণ না হয়, 10 কোটি পূর্ণ হওয়াটা কোনো মানে বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার সাথে ব্যাংকের রিলেশন কেমন আছে তার উপর ভিত্তি করে ইউপাস লোনটা সাধারণত স্যাংশন হয় বা কোনো প্রতিষ্ঠান পেয়ে থাকে। এটা রিলেশন, ব্যাংকের সাথে খুব ভালো রিলেশন থাকা এবং আপনার ঠিকঠাক ভাবে লোনের টাকা পরিশোধ করা, এইগুলো সব বিবেচনা করে তারপরে কোনো প্রতিষ্ঠানকে ইউপাস লোনের ক্ষেত্রে সহায়তা করে। কোনো প্রতিষ্ঠান বলতে ব্যাংক, থার্ড পার্টি ব্যাংক। এই ব্যাংকগুলো সাধারণত 6 মাস মেয়াদি ইনভেস্ট করে এবং তারা ইয়ারলি 6% মতো ইন্টারেস্ট চার্জ করে, যার কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলো সবসময় চেষ্টা করে যে তাদের যে লোনটা আছে এইটাকে ইউপাসের মাধ্যমে ইম্পোর্ট করার জন্য। কিন্তু ইউপাসের ক্ষেত্রে জটিলতা হচ্ছে যে আপনি যদি 6 মাসের মধ্যে এই লোনের টাকা পরিশোধ করতে না পারেন, তো সেক্ষেত্রে ব্যাংক লায়েবল থাকে, ব্যাংক দায়বদ্ধ থাকে যে ওই ব্যক্তি যদি ইউপাস লোনের টাকা পরিশোধ না করে, সেক্ষেত্রে ব্যাংক তার নিজের থেকে হইলেও থার্ড পার্টি যে ব্যাংক আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক, সেই ব্যাংককে ডলার বা যে লোনের অ্যামাউন্টটা সে ইনভেস্ট করছে এটা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। টেস্টটা দেয়, এটা হচ্ছে ইউপাস। অর্থাৎ ইউপাস লোনটা হচ্ছে 6 মাস মেয়াদি হয় এবং এটা ইন্টারেস্ট রেট কম বেশি হয়, তবে সাধারণত 6% ইয়ারলি, যেখানে ব্যাংকের ইন্টারেস্ট আপনার 11-12% বা আরো বেশি। তো এর আগে 9% ছিল, কিন্তু এখন 12% মেবি আছে ব্যাংকের লোনের এগেনস্ট ইন্টারেস্ট। আর হচ্ছে আপনার যদি স্যাংশন থাকে আপনার 10 কোটি, কিন্তু আপনি যদি ইউপাস লোন আলাদাভাবে ইউপাসের মাধ্যমে পরিশোধ করেন, আপনার এলসি ওপেন হয়, সেক্ষেত্রে কিন্তু এই লোন যে 10 কোটি টাকার লিমিট ব্যাংক থেকে দেওয়া হয়েছে, এই লিমিটে কিন্তু কোনো ইফেক্ট করবে না। ইউপাসের ফ্যাসিলিটিসটা হচ্ছে এই। আশা করি যে ইউপাসের ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। তো সংক্ষেপে যদি আবার একটু ডেসক্রাইব করি যে আসলে ইউপাসটা কি। ইউপাস হচ্ছে থার্ড পার্টি কোনো ব্যাংক, ইন্টারন্যাশনাল কোনো ব্যাংক আপনার ইনভেস্ট করে 6 মাস মেয়াদি লোন, আর এটা আপনার ফাইন্যান্স করে বা এটা অ্যারেঞ্জ করে দেয় হচ্ছে বাংলাদেশের যে ব্যাংক, আপনার প্রতিষ্ঠান যে ব্যাংকের মাধ্যমে আপনার এলসি ওপেন করবে, লোন দিবে, সেই ব্যাংকই আপনাকে ইউপাস লোনটা অ্যারেঞ্জ করে দিবে। আর এটা আপনার যে লোনের লিমিট আছে সেই লিমিটের সাথে এই লোনটা ইফেক্ট করবে না, ওটা আলাদা থাকবে। তো আর 6 মাসের ভিতরে যদি আপনি পরিশোধ করতে না পারেন এই টাকাটা, সেক্ষেত্রে ব্যাংক বাধ্য থাকবে এই লোনটা পরিশোধ করার জন্য। যার কারণে ব্যাংক এই লোনগুলা অ্যারেঞ্জ করার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে ইউপাস লোনের আন্ডারে আনার ক্ষেত্রে তারা অনেক বেশি যাচাই বাছাই করে, রিলেশন, বিভিন্ন জিনিস হিসাব নিকাশ করে দেন তারা এই ইনভেস্টটা করে থাকে। এই ছিল হচ্ছে আমাদের ইউপাস লোনের একটা সামারি।
আমরা আজকে মূলত একটা ইউপাস লোন ক্রিয়েট করব সেখান থেকে, এবং তার মাধ্যমে আমরা একটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করা শিখব। তো এলসি ওপেন করার সিস্টেম যেহেতু একই, সেহেতু আমরা আমাদের স্বাভাবিক নিয়মেই এলসি ওপেনের যে খরচগুলো আছে এগুলো একটু বুক করতে থাকি। তার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো যে এলসি ওপেন করতে গেলে যদি আপনি $1,00,000 বা $50,000 এলসি একটা ওপেন করতে যান, তো সেক্ষেত্রে তো আপনার ব্যাংকে টাকা থাকতে হবে। তো আমরা দেখতেছি যে আমাদের ব্যাংকে কয় টাকা আছে, এই যে দেখা যাচ্ছে 2,35,000 টাকা আছে। তো এখন 2,35,000 টাকা, তো এটা দিয়ে আপনি এলসি ওপেন করতে পারবেন না, কারণ মার্জিন তো আপনার আরো অনেক বেশি লাগবে। এখন যখন কোনো প্রতিষ্ঠান এই পরিস্থিতির মধ্যে পড়ে তখন সে কি করে? হয়তো সে মালিক পক্ষ থেকে ধার করে, নইলে কোনো শর্ট টার্ম যারা ইনভেস্ট করে সেই ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করে, দেন তারা এই প্রবলেম গুলা সলভ করবে। মানে ইনস্ট্যান্ট যেই ক্রাইসিস গুলা তৈরি হয় সেই ক্রাইসিসটা মোকাবেলা করার জন্য তখন ব্যাংক যে কোনো প্রতিষ্ঠান যে কোনো ভাবে লোনের সহযোগিতা নিয়ে তারপরে ধরেন যে আমাদের ব্যাংকের ব্যালেন্সটা অ্যাভেলেবেল করে তারপরে হচ্ছে এলসি ওপেন করতে হয়। তো আমরা যেহেতু অলরেডি এই ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি, তো আসলে এইটার প্রসেস মানে এই ক্রাইসিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটাও একটু দেখে নেই। তো আমরা একটা কাজ করতে পারি যে আমরা কোনো একজন ডিরেক্টর থেকে কিছু লোনের অ্যামাউন্ট একটু লোন হিসেবে রিসিভ করতে চাই। তো সেজন্য আমাদের যখন কোনো অ্যামাউন্ট মানে শর্ট টার্ম লোনের জন্য শর্ট টাইমের জন্য আমরা কোনো লোন নিব, সেটা আপনার হচ্ছে কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে শর্ট টার্ম নামে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে তার আন্ডারে যারা যারা লোন দিবে তাদের নাম লিখে তারপরে সেখান থেকে রিসিভ দিতে পারি। ধরি যে কোনো একজন সে হচ্ছে আমাদেরকে আপাতত একটা লোন দিচ্ছে, আবার যখন আমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে তখন তাকে টাকাটা রিটার্ন করা হবে, সেই প্রসেসটা আমরা একটু দেখে নিই। তো সেক্ষেত্রে আমরা প্রথমত যাচ্ছি একটা গ্রুপ ক্রিয়েট করব এবং একটা লেজার ক্রিয়েট করব। প্রথম ক্রিয়েট অপশনে যাচ্ছি, এখান থেকে গ্রুপে যাচ্ছি, যাওয়ার পরে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতেছি, গ্রুপের নাম দিয়ে দিচ্ছি আমরা এসটি লোন রিসিভ। এসটি বলতে শর্ট টার্ম বোঝাইছি আর কি। এসটি লোন রিসিভ এটা হচ্ছে গ্রুপ নেম, দেওয়ার পরে এটা আমরা হচ্ছে শর্ট টার্ম লোনের আন্ডারে কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আমরা এটাকে ক্রিয়েট করব। লোন লাইবিলিটিস এটা সাধারণত লং টার্মের ক্ষেত্রে ইউজ করব, আর কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আমরা এই যে রিসেন্ট যে লোনগুলা এটা কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে রাখবো, এসটি লোন রিসিভ নামে এটা রাখলাম। এটা আসলে যে এই নামেই আপনাকে রাখতে হবে বিষয়টা এমন না, আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস যেটা আছে বা চার্ট অফ অ্যাকাউন্ট যেভাবে আছে ওই অনুযায়ী আমরা একটা এখানে সমাধান করব। তো আমরা সাধারণত যেভাবে করতে পারি, এই নামটা তো এসটি লোন না হয় অন্য কিছু হইতে পারে, সেটা তো অবশ্যই আপনি দিতে পারবেন, এখানে তো কোনো প্রবলেম নাই। এই জন্য জাস্ট আমরা প্রসিডিউরটা দেখাই দিয়া আর যেটা সিস্টেম আছে এই সিস্টেমেই আমরা করার চেষ্টা করতেছি। তারপরে সব প্রতিষ্ঠান যে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস একইভাবে সাজায় তা কিন্তু না, এক এক প্রতিষ্ঠান ভিন্নভাবে ভিন্ন নামও দিতে পারে। এই কারণে আমরা যদি এরকম কোনো প্রশ্ন থাকে এই জন্য আর কি এটা ক্লিয়ার করলাম যে নামটা যদি আপনার অন্য কিছু দেওয়া দরকার হয় তাহলে আমরা দিতে পারি, তবে এই ধরনের লোন সাধারণত কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারেই আমরা রাখবো। এরপরে আমরা এন্টার দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। দেন আমাদের যে দুইজন এখানে ইনভেস্টর ছিল তাদের নামটা আমরা একটু দেখে আসি, যে ক্যাপিটাল হ্যালো স্যার, এটা লোন, এই লোনটা লোন অ্যান্ড অ্যাডভান্সের আন্ডারে দেওয়া যায় না? লোন এন্ড অ্যাডভান্স আমরা যদি দেখেন আমরা অল্টার অপশনে যাচ্ছি এখান থেকে, হ্যাঁ, এরপরে গ্রুপে গেলাম। জি, লোন এন্ড অ্যাডভান্স কোথায় আছে আমরা একটু এই যে লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাসেট কোথায় আছে? অ্যাসেটে আছে। এটা তো আমাদের অ্যাসেট না, এটা তো আমাদের লায়াবিলিটিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে জি, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা একটা লেজার ক্রিয়েট করব, সেটা হচ্ছে ক্রিয়েটে যাচ্ছি, লেজারে যাচ্ছি, এরপরে আমরা মিস্টার
মিস্টার আরিফ হচ্ছে একজন ডিরেক্টর। আমরা এখানে শুরুতে আমরা এভাবে লিখতে পারি, এসটি লোন রিসিভ ফ্রম মিস্টার আরিফ, একে আমরা দিয়ে দিলাম এসটি লোন রিসিভের আন্ডারে। এবার আমরা এর থেকে কিছু টাকা নিয়ে আসি। আমরা যাচ্ছি ভাউচার অপশনে। যেহেতু টাকা রিসিভ করব সেহেতু আমাদের অবশ্যই রিসিভ ভাউচারের মাধ্যমে এটা মেনটেন করতে হবে। আমরা এই যে রিসিভ ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে আমরা একটা যে ব্যাংক আমাদের আছে ব্যাংকে এটা দিলাম। আর আমাদের যদি এর বাইরে আর কোনো ব্যাংক ক্রিয়েট করা দরকার হয়, আমরা কিন্তু এখানে ক্লিক করেও ব্যাংক তৈরি করতে পারি, ব্যাংক ক্রিয়েট করতে পারি। আমরা যদি এইখানে ক্রিয়েটে ক্লিক করে এন্টার দেই, দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে যে কোনো লেজার ক্রিয়েট করতে পারি। ধরেন এখানে আমরা চাইলে আল আরাফা ইসলামী ব্যাংক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এসে আমরা ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। এখানে আমরা ঠিকই একইভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিব, তারপরে কোড নাম্বার আপাতত আমরা দিচ্ছি না, তারপরে সুইফট কোড এটা আমরা দিলাম। দেওয়ার পরে ধরেন ব্রাঞ্চ বনানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে চেকবুক আমরা এটা নো রাখতেছি, প্রিন্টিংটাও চেকবই আমরা আপাতত প্রিন্টের অপশন এখানে অফ রাখলাম। আল আরাফা ব্যাংকের ডিটেলস অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিতে পারি এবং এখানে দেওয়ার পরে ইন্টার দিয়ে যদি আমরা সেভ করে দিই, দেখেন এখানে অটোমেটিকলি আল আরাফা ব্যাংক চলে আসছে। তো যেহেতু আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে চাইলে আল আরাফা ব্যাংকেও আমি 10 লাখ টাকা এখানে লোন রিসিভ করতে পারি যদি আমাদের নতুন কোনো ব্যাংকে রিসিভ করা প্রয়োজন হয়। তো আমরা এখানে ব্যাংক নিয়ে আসলাম, দেন আমরা এসটি লোন রিসিভ ফ্রম মিস্টার আরিফ, যেটা এইমাত্র লেজার ক্রিয়েট করলাম সেটা আমাদের এখানে শো করতেছে, এন্টার দিলাম। ধরেন তার থেকে আমি 10 লক্ষ টাকা নিয়ে আসলাম। আসার পরে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এন্টার দিয়ে উনি যদি চেক দেয়, হ্যাঁ চেক দিলে তো আমরা এখান থেকে এন্টার দিব। দেওয়ার পরে এখান থেকে চেক, তারপরে অ্যামাউন্ট, তারপরে হচ্ছে চেকের ডেট, ব্যাংক নেম, এখানে স্পেস দিলে আমরা চাইলে ব্যাংকের নামও লিখে দিতে পারি। ধরেন ওই ভদ্রলোক তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে তো দিবে, তাই না? তো তার ব্যাংক ধরেন যে আছে হচ্ছে এইচএসবিসি, তো এইচএসবিসি এটা আমরা দিয়ে দিতে পারি যে তার ব্যাংকের এটা। আর এরপরে ন্যারেশনে আপনি আরো বিস্তারিত লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এটা 1 নভেম্বর না দিয়ে 1 আগস্ট 2023 দিচ্ছি, দেন এন্টার দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। এবার যদি আমরা ব্যালেন্স শিটে আসি, আমরা ওয়াল্টার ফোন দিয়ে ডিটেলস করলাম। এবার আমরা দেখতেছি ব্যাংক অ্যাকাউন্টে টোটাল আমাদের 12,35,000 টাকা আছে। এরপরে যদি আমরা এখানে এন্টার দিই তখন আমরা দেখবো যে আল আরাফা ব্যাংকে আছে হলো আমাদের 10 লাখ টাকা, ডাচ বাংলা ব্যাংকে আছে 2,35,000 টাকা। এখন ধরেন যে আমাদের এই ব্যাংক থেকে এই ব্যাংকে একটা চেক দিয়ে ফান্ড ট্রান্সফার করে দেন আমাদের আর একটু ব্যালেন্সটা বাড়ায় তারপরে হচ্ছে আমাদের ইয়া করা দরকার, ফান্ডটা বাড়ানো দরকার এলসি ওপেন করতে হলে। এরকম সিচুয়েশন যদি হয় তখন আমাদের সমাধান কি? এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যদি আমাদের ফান্ড ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে সমাধান হচ্ছে আমাদেরকে কন্ট্রা ভাউচারের মাধ্যমে মেইনটেইন করতে হবে, যেটা আমরা আগেই বলেছিলাম যে ক্যাশ থেকে যদি কোনো টাকা ব্যাংকে জমা দিতে হয় অথবা ব্যাংক থেকে যদি কোনো টাকা ক্যাশে নিয়ে আসতে হয় অথবা এক ব্যাংক থেকে যদি আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে কন্ট্রা ভাউচার ব্যবহার করতে হয়। আমরা এখানে ধরি যে আল আরাফা ব্যাংকে যে 10 লক্ষ টাকা আমরা রিসিভ করেছি সেখান থেকে 8 লাখ টাকা আমরা ডাচ বাংলা ব্যাংকে নিয়ে আসতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যাচ্ছি ভাউচার অপশনে, যে কিবোর্ড থেকে ভি প্রেস করলে ভাউচারে চলে যেতে পারবো। দেন আমরা আসতেছি কন্ট্রা ভাউচারে, এই যে কন্ট্রা ভাউচারে আসার পরে ধরেন আমাদের আগস্টের 1 তারিখ, আমরা এখানে আগস্টের 2 তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্ট্রার উপরে যে অপশনটা থাকবে, ঠিক আছে, এইটা হবে হচ্ছে ডেবিট এবং নিচেরটা হবে ক্রেডিট। অর্থাৎ উপরে যেটা এই ব্যাংকে আমাদের টাকা ইন হয়ে যাবে। ধরেন এখানে আমরা ডাচ বাংলা দিচ্ছি, ডাচ বাংলা ব্যাংকে এখন আছে কত? 2,35,000 টাকা।
আর এখানে যদি আমরা এবার আল আরাফা ব্যাংক দেই, আল আরাফা ব্যাংক কি আমাদের শো করতেছে 10 লাখ। এবার যদি আমি এখানে 8 লক্ষ টাকা বসাই, বসানোর পরে আমি যদি এবার ইন্টার দিই, ইন্টার দেওয়ার পরে এখানে যে অপশন আসছে আমরা কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা দেখলাম যে দেখেন আমরা ভাউচার এন্ট্রি কমপ্লিট করি নাই, কিন্তু সেটাতে কি ইফেক্ট পড়তেছে সেটা আমাদের এখানে দেখা যাচ্ছে। ডাচ বাংলা ব্যাংকে আমার অলরেডি 10,35,000 টাকার ব্যালেন্স শো করতেছে, আর আল আরাফা ব্যাংকে শো করতেছে 2 লাখ টাকা। তার মানে হচ্ছে যে আমরা যখন কন্ট্রা ভাউচারের মাধ্যমে আল আরাফা থেকে ডাচ বাংলা টাকা ট্রান্সফার করতে চাচ্ছি, যে ব্যাংকে টাকাটা ঢুকবে অর্থাৎ যে ব্যাংকে টাকাটা ডেবিট হবে এই ব্যাংকটা আমরা দিব উপরে অ্যাকাউন্টস, আর যে ব্যাংক থেকে যাবে সেটা দিব আমরা নিচে। অর্থাৎ যেই ব্যাংকটা উপরে থাকবে এটা হবে ডেবিট, আর যেটা নিচে থাকবে এটা হবে ক্রেডিট। তো আমরা এভাবে যখন এন্ট্রি দিব, এন্ট্রি দেওয়ার সাথে সাথে যে ইফেক্টটা হবে সেটা আমাদের কারেন্ট ব্যালেন্স হিসেবে দুই জায়গায় শো করতেছে। এরপরে আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে চেক ইনফরমেশন গুলো ফিল আপ করে আমরা এখানে ট্রান্সফার লিখে দিতে পারি, এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। এবার যদি আমরা ব্যালেন্স শিটে আসি, আমরা ব্যালেন্স শিটে যাচ্ছি, যাওয়ার পরে আমরা দেখতেছি যে ব্যাংক অ্যাকাউন্টে ফিগার কিন্তু আগেরটাই আছে, কিন্তু এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে গেছে। আল আরাফা ব্যাংকে ছিল 10 লাখ, এখন হয়ে গেছে 2 লাখ, আর ডাচ বাংলা ব্যাংকে ছিল মাত্র হচ্ছে আপনার কত 35,000 টাকা বা 2,35,000, এখন হয়ে গেছে 10,35,000 টাকা। এবার আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে এলসিটা ওপেন করব। তো র মেটেরিয়ালস এর জন্য যদি আমরা এলসি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমেই দিতে হবে এলসি ওপেনিং চার্জ এবং এলসি মার্জিন। এলসি ওপেনিং চার্জ, এলসি মার্জিন যদি আমরা দিতে চাই, পেমেন্ট করতে চাই, ব্যাংক যদি কেটে নেয়, তো সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে পেমেন্ট ভাউচারে। আমরা ভাউচার অপশনে গেলাম এবং এখান থেকে পেমেন্টে গেলাম। পেমেন্টে যাওয়ার পরে আমরা প্রথমে দিব ব্যাংকের নাম অর্থাৎ অ্যাকাউন্ট, সেখানে হবে ব্যাংক, এখানে ডাচ বাংলা ব্যাংক দিয়ে দিলাম। এরপরে ধরেন এলসি ওপেনিং চার্জ, এটা আমরা ধরলাম যে এখানে আমাদের 25,000 টাকা, এবং এলসি মার্জিন যেটা এখানে আমাদের এলসি মার্জিনে ধরেন আমাদের 6 লাখ টাকা আমাদের দিতে হচ্ছে। তো এভাবে দিয়ে আমরা এখানে এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে চলে যাচ্ছি। এরপরে এখানে আমরা লিখে দিতে পারি এলসি ওপেনিং চার্জ এন্ড এলসি মার্জিন, দেওয়ার পরে আমরা এখানে এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। তো আমরা এলসি ওপেন করে ফেললাম, এলসি ওপেনের যে খরচটা আপাতত দিলাম। তো এলসি ওপেন করার সাথে সাথে আমাকে তো এখানে আরো একটা পেমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কভার নোট, যেটা এটা দিতে হবে। তো ধরেন আমরা এখানে আমরা এর আগে পেমেন্ট করেছিলাম জার্নাল ভাউচারের মাধ্যমে, ঠিক না, ব্যালেন্সটা পেয়েবল হয়ে গেছিল আপনার কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে সানডে ক্রেডিটরস আমরা দেখাইছিলাম যে আমরা এখানে ঋণ আছি, আর এখান থেকে ব্যালেন্সটা আমরা চার্জ করে দিয়েছিলাম। এখন আমরা ধরেন সরাসরি এখান থেকে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে বা অন্য ব্যাংক যেটা আছে আমাদের ধরেন আল আরাফা ব্যাংক থেকেই আমরা হচ্ছে সিএনএফ ইন্স্যুরেন্স কভার নোট, এখানে আমরা ধরেন যে 22,000 টাকা পেমেন্ট করতেছি। করার পরে এখানে আমরা চেক নাম্বার ডিটেলস দিয়ে এরপরে কি দিলাম ডিটেলস লিখে এন্টার দিয়ে আমরা ইন্স্যুরেন্সের টাকাটাও পেমেন্ট করে দিলাম। তো আমাদের 3টা বুকড হয়ে গেল। এবার এলসি অ্যামেন্ডমেন্টের ব্যাপারে যেহেতু একটা প্রশ্ন করা হয়েছিল, এই জন্য গত ক্লাসে আমরা এটা আলোচনা করছিলাম, তারপরে এটা আবার আলোচনা করি। সেটা হচ্ছে যে আপনার যখন কোনো এলসি ওপেন হয়, ওপেন হওয়ার পরে সেখানে অনেক একটা 4 পেজের একটা পেজ থাকে আপনার এলসি, যেটাকে বলা হয় এলসি কপি। তো এই এলসি কপিটাতে, এই এলসি কপিটা হচ্ছে আমাদের ইনফরমেশন বা প্রতিষ্ঠান যে ইনফরমেশন গুলা দেয়, ইনফরমেশন বলতে এখানে আমরা পিআই সাবমিট করব, এলসি ওপেনিং অ্যাপ্লিকেশন সাবমিট করব, তারপরে হচ্ছে কভার নোট সাবমিট করব, এলসি ফর্ম ফিল আপ করে সাবমিট করব, এই সব কিছু থেকে তারা তথ্য কালেক্ট করবে এবং বিভিন্ন জায়গায় এটাকে বসায় এলসি কপি তৈরি করবে। ঠিক আছে, এলসি কপিতে বিভিন্ন ধরনের কলাম থাকে,
আপনার হচ্ছে এলসির একটা এক্সপায়ারি ডেট থাকে, তারপরে হচ্ছে আপনার শিপমেন্টের একটা এক্সপায়ারি ডেট থাকে, বিভিন্ন ধরনের ডেট থাকে, এরপরে বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট থাকে, চুক্তি থাকে। এখন আপনি এলসি যখন সুইফট করে ফেলেছেন বা প্রতিষ্ঠান যখন এলসি ব্যাংককে বলে দিছে যে আপনার এই এলসি সব ঠিক আছে, এখন আপনি এলসিটা সুইফট করে দেন। সুইফট করা মানে হচ্ছে একটা এলসি যে প্রাথমিক কর্মকাণ্ড বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা আপনার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে যদি আপনি কোনো চেঞ্জ করতে চান, হতে পারে সেটা আপনার ডেট বাড়াইতে হইতে পারে, হতে পারে যে আপনার যদি সাপ্লায়ার আছেন তিনি কোনো একটা, আপনি কোনো একটা চুক্তি দিছেন, সেই চুক্তি সে মানতেছে না, বলতেছে যে না এই চুক্তির ভিত্তিতে আমি পাঠাইতে পারবো না। এটা পেমেন্ট রিলেটেড হইতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনি বলতেছেন যে আমি পুরা মাল যখন আমার পোর্টে চলে আসবে দেন আমি তোমাকে পেমেন্ট করব। এখন সে বলতেছে না আমি যখন শিপে তুলে দিব তখনই তোমাকে আমার পেমেন্ট করতে হবে। এই ধরনের যত ধরনের চেঞ্জ আছে, এক কথায় আপনার এই এলসিটার কোন ধরনের চেঞ্জ যখন আপনি করবেন, এলসি কপি যেটা ব্যাংক আপনাকে প্রোভাইড করবে, যে কোনো ধরনের চেঞ্জ করাকেই বলে হচ্ছে এলসি অ্যামেন্ডমেন্ট। আর আপনি যখনই কোনো এলসি কে অ্যামেন্ডমেন্ট করবেন, চেঞ্জ করবেন, টাইম বাড়াবেন, তো এক একটা বিষয়ের জন্য এক এক ধরনের চার্জ অ্যাপ্লিকেবল হয়। ধরেন যে আপনার 3 মাসের 90 দিনের একটা লিমিট দেওয়া আছে এই প্রোডাক্ট আপনার গোডাউনে আসার ক্ষেত্রে, কিন্তু আসতে আরো 2 মাস বেশি সময় লাগতেছে। এই 2 মাস বাড়ানোর জন্য আপনাকে এলসি অ্যামেন্ডমেন্ট করতে হবে। এই অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে চার্জ আবার বেশি থাকে। তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি যে এলসিটা ওপেন করছেন এটা আসলে $60,000, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যিনি সাপ্লায়ার তিনি কোনো কারণে বলতেছেন যে না এটা আমি এতটুকু পাঠাইতে পারতেছি, বাকি কিছু পরিমাণ আমি পাঠাইতে পারতেছি না। তো তখন কি হবে? তখন হবে কি যে সে আপনাকে ওই পরিমাণের জন্য প্রয়োজনে পরবর্তীতে হয়তো আরো একটা প্রোফর্মা ইনভয়েস পাঠাইতে পারে বা ইনভয়েস চেঞ্জ করতে পারে। অনেক সময় এলসির যে ভ্যালুটা আছে, অর্থাৎ পিআই ভ্যালু, যেটা যেই বিলের এগেনস্টে যেই অ্যামাউন্টের ভিত্তিতে আপনি এলসি ওপেন করেছেন, এটাও পরিবর্তন হইতে পারে। এই ধরনের যত ধরনের পরিবর্তন আছে এই পরিবর্তন গুলাকেই বলা হয় এলসি অ্যামেন্ডমেন্ট। আর এলসি অ্যামেন্ডমেন্ট করতে গেলে আপনার ব্যাংকে যখনই এলসি সুইফট হয়ে যাবে, সুইফট হওয়ার পরে কোনো পরিবর্তন করতে গেলে ব্যাংকে আপনাকে চার্জ দিতে হবে, টাকা পেমেন্ট করতে হবে, দেন এই এলসিটাকে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। আশা করি অ্যামেন্ডমেন্টের বিষয়ে আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি প্রবলেম থাকে আমরা পরবর্তীতে এটা ডিসকাস করব। আচ্ছা, এবার ধরেন যে আমাদের কোনো একটা অ্যামেন্ডমেন্ট থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আমরা আজকে অ্যামেন্ডমেন্টটা বাদ দেই, আমরা যেহেতু গত ক্লাসে অ্যামেন্ডমেন্ট নিয়েছি, ধরেন যে আমাদের এইটা আর অ্যামেন্ডমেন্ট লাগতেছে না, অ্যামেন্ডমেন্ট ছাড়াই আমাদের চলে আসছে, তাহলে আমাদের এই খরচটা বেঁচে গেল। এরপরে র মেটেরিয়ালস যখন আপনার এই যে ইউপাস লোনের ভিত্তিতে আপনি নিয়ে আসবেন, তখন সাধারণত যখন এলসিটা রিটায়ারমেন্ট হয় তখন রিটায়ারমেন্টের জন্য চার্জ কাটে। এই জন্য ধরেন আমরা অগাস্ট মাসের 2 তারিখে এলসি ওপেন করছি, আর আমরা ডকুমেন্ট পাচ্ছি হলো, ডকুমেন্ট পাওয়ার বিষয় তো ডকুমেন্টের বিষয় কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ডকুমেন্ট হচ্ছে যিনি সাপ্লায়ার, যার থেকে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি, সে যখন তার ওখান থেকে সব ধরনের প্রসিডিউর মেনটেন করে, তার যত আপনার হচ্ছে ইনভয়েস আছে, তার এলসি রিলেটেড পেপারস আছে, তার কাছে বিভিন্ন ধরনের পেপারস থাকে, সব পেপারসটাকেই মূলত ডকুমেন্ট বলা হয়। এই ডকুমেন্ট যখন ব্যাংকের কাছে আসে, ব্যাংক থেকে আপনি যখন এটা রিসিভ করবেন, তখন আপনাকে রিটায়ারমেন্টের জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন দিবেন যে আমার এই এলসিটা আমি রিটায়ারমেন্ট করতে চাই। রিটায়ারমেন্ট মানেই হচ্ছে যে এলসি ক্লোজ হয়ে যাবে, ডকুমেন্টটা আপনি হাতে নিয়ে আসবেন, এইটাই আর কি এই প্রসেস। এলসিটা যখন আপনার মাল গোডাউনে চলে আসবে, গোডাউন তো না, এটা হচ্ছে আপনার পোর্টে যখন চলে আসবে, তখনই আপনাকে এলসি রিটায়ারমেন্ট করতে হবে। এলসি রিটায়ারমেন্টের বিষয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। তো রিটায়ারমেন্টের জন্য একটা চার্জ কাটতে পারে, সেক্ষেত্রে আমরা ধরেন আমরা দিচ্ছি 1/12/2023 এই তারিখে ধরেন যে প্রোডাক্টটা আসছে, আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে এখান থেকে এলসি রিটায়ারমেন্ট চার্জ হিসেবে ধরেন পেমেন্ট করছি 30,000 টাকা। 30,000 দিয়ে আমরা এখানে এন্ট্রি দিয়ে দিলাম, এটা ব্যাংক দিয়ে তারপরে আমাকে ডকুমেন্ট দিয়ে দিল। এখন যখন আমরা মেশিনারিজ ইম্পোর্ট করব, মেশিন তো আমি যেহেতু ইনস্টল করে
র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডস প্রোডাকশন করব। তো মেশিনের ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারিভাবে যেই অ্যাডভান্স ট্যাক্স এবং অ্যাডভান্স ভ্যাট এটা কিন্তু এখানে প্রযোজ্য হবে না ইম্পোর্ট যখন আপনি প্রোডাকশনের জন্য মেশিনারিজ ইম্পোর্ট করবেন। কিন্তু যখন কোনো প্রতিষ্ঠান র মেটেরিয়ালস ইম্পোর্ট করবে, তার মানে কি? তার মানে হচ্ছে যে সে তো এই র মেটেরিয়ালস দেশে নিয়ে আইসা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করবে, তৈরি করে তারপরে সে মার্কেটে সেল করবে। তো এই কারণে আপনার কাস্টমস কি করবে, আপনাকে র মেটেরিয়ালসটা রিসিভ করার সময় আপনার যেটা কাস্টমস এন্ড ফরওয়ার্ডিং এর কিছু চার্জ আছে, ট্যাক্স, অল্প কিছু ট্যাক্স ভ্যাট আসে, এটা তো রাখবেই। সেই সাথে আপনার এলসি ভ্যালুর উপরে বিভিন্ন পার্সেন্টেজের আলোকে ট্যাক্স এবং ভ্যাট আপনার থেকে কেটে রাখবে। আমরা আপনাদেরকে এখানে একটা বিল অফ এন্ট্রি ডিটেলস আপনাদেরকে দেখাইতে চাই। তো আমরা একটু মিনিমাইজ করতেছি এখানে। তো এইটা আপনাকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হলো যে ইম্পোর্টের সময় যখন কোনো প্রতিষ্ঠান আপনার এই যে র মেটেরিয়ালস নিয়ে আসার সময় কাস্টমস থেকে আপনার এই ধরনের পেপারস দেয়, এটার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট নোটিস। অ্যাসেসমেন্ট নোটিসে কি কি বিষয় থাকে, এখানে আপনার যে প্রতিষ্ঠান ইম্পোর্ট করতেছে তার ডিটেলস থাকে। তো থাকার পরে এখানে দেখেন এই যে গ্লোবাল ট্যাক্স, যেটা এই গ্লোবাল ট্যাক্স হচ্ছে সাধারণভাবে কোনো প্রোডাক্ট আপনার এইটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করেন অথবা মেশিনারিজ ইম্পোর্ট করেন, এই গ্লোবাল ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে কাস্টমস ডিউটি, এটাও আপনাকে দিতে হবে। কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে, যেমন এইখানে আছে একটা, দেখেন ভ্যাট আছে একটা, ভ্যালু এডেড ট্যাক্স। ভ্যাট তো আমরা বুঝি, এটা কিন্তু ভ্যাট মানে অ্যাডভান্স ভ্যাট। এরপরে আরেকটা আছে এআইটি, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এরপরে আরেকটা আছে এটি, অ্যাডভান্স ট্যাক্স। তো এই এটি এবং ভ্যাট, এই দুইটা হচ্ছে ভ্যাট রিলেটেড, আর এআইটি হচ্ছে ট্যাক্স রিলেটেড। তো দেখেন এখানে আমরা যদি নেক্সট পেজে যাই, এটাকে বলা হয় হচ্ছে আপনার বিল অফ এন্ট্রি। এইটার নাম, সেকেন্ড পেজটার নাম হচ্ছে বিল অফ এন্ট্রি। এখন আমরা যেটা ওপেন করতেছি, আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি। তো আমরা এখানে যদি তাকাই, তো এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা দেখতে পারবো। তো এখানে তার মধ্যে যেটা আছে এই নিচের দিকে এই জায়গাটাতে যদি আমরা আসি, দেখেন যে এখানে ভ্যাট, ভ্যাট কত পার্সেন্ট নিছে, তার মানে হচ্ছে এলসি ভ্যালু যত, তার উপরে 15% কিন্তু অ্যাডভান্স আপনার ইম্পোর্টের এগেনস্টে ভ্যাট কেটে রাখবে সরকার যখন আপনি র মেটেরিয়ালস ইম্পোর্ট করবেন। এবং এআইটি কাটছে 5%, এটি কাটছে 5%, আর অন্যগুলাতে আপনার কাটে নাই। এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে কোনটা কোন ধরনের প্রোডাক্টের উপরে কোন কি ধরনের ট্যাক্স অ্যাপ্লাই হবে। এর আগে আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম হচ্ছে এইচএস কোডের ব্যাপারে। এইচএস কোডের ভিত্তিতেই কিন্তু এই ধরনের ট্যাক্স এবং ভ্যাট অ্যাপ্লিকেবল হয়। তো এইচএস কোডটা মূলত হচ্ছে আপনি কি জাতীয় প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন সেইটার একটা সামারি, যেটা দেখে তারা বুঝতে পারে যে এটা আসলে এই জাতীয় প্রোডাক্ট, তার উপরেই তারা আপনার এই ভ্যাট ট্যাক্স এগুলা অ্যাপ্লিকেবল হয়, যেটা হচ্ছে আপনার কাস্টমস থেকে এটা অ্যাপ্লিকেবল করে দেয় আর কি। এটা পেমেন্ট করে তারপরে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি কয়েকটা বিষয় আমরা এখানে দেখি। তার মধ্যে একটা হচ্ছে এই যে এই জায়গাটাতে আপনার থাকে হচ্ছে এলসি নাম্বার, তারপরে এখানে কোন ব্যাংকের মাধ্যমে এলসি হয়েছে সেটা দেখায়, তারপরে হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেট কত কত, যখন এই এলসিটা কত ডলারের, এই যে ইউএসডি দেখাচ্ছে এই জায়গাটাতে। তারপরে হচ্ছে ওই সময় এক্সচেঞ্জ রেট কত ছিল সেটা এই যে এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট কি হবে, কি প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়েছে সেটা এখানে ব্রিফ করা থাকে, বলা থাকে যে এই জাতীয় প্রোডাক্ট। আর এখানে আপনার ট্যাক্স ভ্যাটের ইনফরমেশন গুলো দেওয়া থাকে। এটা মূলত হচ্ছে বিল অফ এন্ট্রি এবং অ্যাসেসমেন্ট নোটিস। যখন আপনি প্রোডাক্টটা কাস্টমস থেকে আপনি ছাড়াবেন, তখন এই প্রসিডিউরটা মেনটেন করেই কিন্তু তারপরে আপনাকে প্রোডাক্টটা রিসিভ করতে হবে, বা সিএনএফ সাধারণত এই কাজটাই কমপ্লিট করে থাকে। এখন এই যে যে ভ্যাট এবং এখানে যে এটিটা আছে, এই দুটো হচ্ছে ভ্যাট রিলেটেড, আর এআইটি হচ্ছে ট্যাক্স রিলেটেড। এই দুটো পরবর্তী সময়ের সমাধান কি সেই বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে যখন
এটা হচ্ছে আপনার অ্যাডভান্স হিসেবে থাকবে, আপনার ব্যালেন্স হিসেবে থাকবে যে আপনি সরকারকে অ্যাডভান্স এত টাকা ভ্যাট দিয়ে রাখছেন এবং এত টাকা ইআইটি দিয়ে রাখছেন। এবার যখন আপনি র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডস প্রোডাকশন করবেন, করার পরে আপনি যখন সেল করবেন, সেল করার সময় যে ইনভয়েস আপনি তৈরি করবেন, চালান কাটবেন, বিল ইনভয়েস করবেন, ইনভয়েসের মধ্যে আপনি 15% ভ্যাট যোগ করে তারপরে আপনি প্রোডাক্টটা সেল করবেন। এরপরে আপনি 15% ভ্যাট কালেক্ট করবেন যে ভোক্তা তার থেকে। আর আপনি যে 15% ভ্যাট ইম্পোর্টের সময় দিয়ে আসছিলেন ওটা ছিল অ্যাডভান্স, এবার আপনি কালেক্ট করতেছেন। তো এই কালেক্ট করা যে 15% ভ্যাট এবং অ্যাডভান্স যে 15% ভ্যাট আপনি দিয়ে আসছেন, এই দুইটাকে সিনক্রোনাইজ করে অ্যাডজাস্টমেন্ট করে প্রতি মাসে আপনাকে মুসক ভ্যাট অফিসে জমা দিতে হবে, যেটাকে মুসক 9.1 বলা হয়। ওখানে আপনার কয়েকটা জিনিস থাকবে, অনেক মানে তার মধ্যে একটা থাকবেও কি যে টোটাল অ্যাডভান্স আপনার কত টাকা ভ্যাট দেওয়া আছে, আর এই মাসে আপনি সেল করার এগেনস্টে কত টাকা ভ্যাট কালেকশন করেছেন। যদি আপনি আপনার অ্যাডভান্সের যত টাকা ভ্যাট দেওয়া আছে তার থেকে আপনি কম ভ্যাট কালেকশন করেন, সেক্ষেত্রে আপনি চালান জমা দিবেন। ধরেন আপনি 5,000 টাকা ভ্যাট অ্যাডভান্স দেওয়া ছিল, আপনি এই মাসে যে সেল করছেন, সেল করে 5,000 টাকায় ভ্যাট কালেকশন করছেন, তাহলে কি হবে? ব্যালেন্স জিরো হবে, আপনার কোনো ভ্যাট দিতে হচ্ছে না। আপনি চালানের মধ্যে দেখাই দিবেন আমার ব্যালেন্স ছিল ভ্যাট ব্যালেন্স, ইম্পোর্টের এগেনস্টে ভ্যাট ব্যালেন্স ছিল এত টাকা, আর আমি কালেক্ট করছি এত টাকা, আমি এখন নীল, আমার ব্যালেন্স হচ্ছে এইটা। আর যদি এমন হয় যে আপনার ইম্পোর্টের এগেনস্টে আপনি ভ্যাট দিয়ে এসেছেন 6,000 টাকা, আপনি ভ্যাট কালেকশন করছেন 5,000 টাকা, তাহলে আপনি দেখাই দিবেন এখানে যে আমি ভ্যাট কালেকশন করছি 6,000, আর ভ্যাট আমার অ্যাডভান্স ছিল 6,000, আর কালেকশন সেলসের এগেনস্টে ভ্যাট কালেকশন করছি 5,000, আমার এখনো ভ্যাটের ব্যালেন্স আছে 1,000 টাকা। আর যদি এমন হয় যে আপনার ভ্যাটের ব্যালেন্স আছে 6,000 টাকা, 5,000 টাকা, কিন্তু আপনি এত বেশি সেল করছেন যে আপনার 6,000 টাকা ভ্যাট চলে আসছে, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে আরো 1,000 টাকা চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে আপনি ভ্যাট বাবদ 1,000 টাকা জমা দিবেন। দিয়ে আপনি ভ্যাট অফিসকে বা মুসক 9.1-এ আপনি উল্লেখ করে দিবেন যে আমার ইম্পোর্টের এগেনস্টে ভ্যাট দিয়েছিল হচ্ছে 5,000 টাকা, আমি আরো 1,000 টাকা জমা দিয়েছি এবং 6,000 টাকা আমি ভ্যাট কালেকশন করছি, তাহলে ব্যালেন্স দুটো মিলে জিরো হয়ে গেল। এভাবে আর কি অ্যাডজাস্ট করতে হবে। এইটা হচ্ছে মোটামুটি ভ্যাটের অ্যাডজাস্টমেন্ট সিস্টেম। আর ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট আমরা জানি যে ভ্যাট হচ্ছে প্রতি মাসের 15 তারিখের মধ্যে আপনার মুসক 9.1 জমা দিতে হয়। আর ট্যাক্সের ক্ষেত্রে তো আমরা জানি যে বছরে একবার হচ্ছে ইনকাম ট্যাক্স, যখন আপনি অডিট রিপোর্ট জমা দিবেন, অডিট রিপোর্টের সময় যখন আপনার টোটাল যদি ট্যাক্স আসে 2 কোটি টাকা, তো অথবা 1 কোটি টাকা এক বছরের ট্যাক্স আসছে, আর আপনি ইম্পোর্টের সময় ট্যাক্স অ্যাডভান্স যেটা এআইটি জমা দিয়ে আসছিলেন হচ্ছে ধরেন 90 লাখ টাকা, আবার বলি আপনার বছর শেষে সব হিসাব নিকাশ করে ট্যাক্স আসছে 1 কোটি টাকা, ইম্পোর্টের সময় আপনি দিয়ে আসছেন 90 লক্ষ টাকা অ্যাডভান্স, সারা বছর হিসাব নিকাশ করে বিল অফ এন্ট্রির যে ফিগার, এই যে বিল অফ এন্ট্রিটা আমরা এখানে দেখাচ্ছি, এইরকম বিল অফ এন্ট্রি ধরেন আপনার 20-30টা জমা হয়েছে, এবং সেখান থেকে আপনার এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা এআইটি, এটা জমতে জমতে দেখা গেছে যে আপনার 90 লাখ টাকা আপনি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসছেন। তো এবার আপনি যখন বিভিন্ন পার্টির কাছে সেল করছেন, সেল করলে অনেক পার্টি দেখা যাবে যে সে আবার ট্যাক্স কাটছে আপনার বিলের উপরে, 5% ট্যাক্স কেটে ফেলছে, অথবা যে পার্সেন্ট আপনার ইয়ার উপরে স্ল্যাব আছে স্ল্যাব অনুযায়ী যে ট্যাক্স কাটছে সেটা হচ্ছে টিডিএস, পার্টি টিডিএস, যেটা পার্টি আপনার কাটবে। আপনি সেল করছেন, আপনার বিলের উপরে ট্যাক্স কাইটে তারপরে হচ্ছে আপনাকে একটা ধরাই দিছে চালান, আর বাকিটা বিল আপনাকে চেকের মাধ্যমে পেমেন্ট করছে। তো এই পরিস্থিতিতে যে চালানগুলো আপনাকে জমা দিবে, ওই চালানগুলো ধরেন আরো 5 লাখ, তাহলে কি হলো? অ্যাডভান্স দিছি আমি 90 লাখ, আর 5 লাখ পার্টি আপনার থেকে কাইটে রেখে তারপরে আপনার চালান দিছে আর বিল দিছে, এখানে ওখানে হলো 5 লাখ, তাহলে 90 এর 5 95 লাখ, আপনার ট্যাক্স আসছে 1 কোটি,
এবার আপনি 5 লাখ টাকা সোনালী ব্যাংকে ট্যাক্স জমা দিয়ে দেন আপনি আপনার ওই বছরের যে ট্যাক্স এটা ক্লোজ করে দিতে পারবেন। তো ট্যাক্স ভ্যাট রিলেটেড মোটামুটি একটা ধারণা যে ইম্পোর্টের এগেনস্টে যে ইনফরমেশন গুলো আমাদের সাধারণত থাকে বা মেনটেন করতে হয় সেই বিষয়ের উপর একটা জেনারেল ব্রিফ আমি দেওয়ার চেষ্টা করলাম। তো আইনের অনেক বিষয় আছে যেটা একদম প্রপারলি যদি আপনাদেরকে 1 বাই 1 ধরে শিখাইতে হয় সেটা আসলে এখানে আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু একটা প্রাথমিকভাবে যতটুকু আমাদের এই কোর্সের সাথে যতটুকু সম্ভব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ট্যাক্স এবং ভ্যাট রিলেটেড। আর এই কারণেই আমরা মূলত ওই ইম্পোর্টের যেটা র মেটেরিয়ালস ইম্পোর্টের সাথে যতটুকু আছে সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা যখন এবার আমরা এলসি খুলতে যাই আমরা যেটা করছি সেটা হলো যে আমরা যদি ব্যালেন্স শিটে যাই তো আমরা এলসি ট্রানজিটের মধ্যে দেখতেছি কি ইন্স্যুরেন্স, এলসি মার্জিন, এলসি ওপেনিং চার্জ, এলসি রিটায়ারমেন্ট চার্জ এই বিষয়গুলো আমরা দিয়ে আসছি। কিন্তু আমরা যখন সিএনএফ এর বিল পেমেন্ট করব, সিএনএফ এর বিল পেমেন্ট করার সময় আমাকে কিন্তু এই যে যে ট্যাক্স এবং ভ্যাটের টাকা আমি দিয়ে আসলাম সেই টাকাটার আলাদা ট্রিটমেন্ট এখানে আমাদেরকে করতে হবে। কারণ আপনি যে ভ্যাটটা আপনি এখানে দিয়ে আসতেছেন এটা কিন্তু আপনার প্রোডাক্টের কস্টিং না। আমরা যেমন মেশিনের যতটুকু খরচ হয়েছিল পুরাটাই আমরা কিন্তু মেশিনের মধ্যে ঢুকাই দিছি, কারণ এটা আপনি রিবেট পাবেন না, এর সাথে আর কোনো আপনার লেনদেনের আর কোনো কিছু নাই, যার কারণে ফুলটা আমরা ওইটার কস্টিং এ ঢুকাই দিছি। কিন্তু আপনি যখন ট্যাক্সের বিষয়ে আসতেছেন এবং ভ্যাটের বিষয়ে আসতেছেন এইটা কিন্তু আপনি যখন ইম্পোর্ট করতেছেন ওই ইম্পোর্টের প্রোডাক্টের সাথে কস্টিং এ এই দুটো আপনার অ্যাডজাস্ট হবে না, এটা হবে ভ্যাটেরটা ভ্যাটে যাবে এবং ট্যাক্সেরটা ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হবে, বাকিটা আপনার প্রোডাক্ট কস্টিং এর ভিতরে যাবে। তো এইটা হলো মূল পার্থক্য এবং এটা হলো ইম্পোর্টের সাথে আপনার ফিনিশ গুডস এর সাথে, ফিনিশ গুডস না সরি এটা হচ্ছে আপনার মেশিনারিজ প্লাস হচ্ছে র মেটেরিয়ালস এর ইম্পোর্টের সাথে একটা ডিফারেন্স। ফিনিশ গুডস এর ক্ষেত্রেও আপনাকে ট্যাক্স এবং ভ্যাট অ্যাডভান্স দিয়ে আসতে হয়। যদি আপনি ফিনিশ গুডস এমন প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করেন যেটা আইনেই আপনি বিক্রি করেন সেটাও কিন্তু ট্যাক্স এবং ভ্যাট সরকারকে পরিশোধ করে অ্যাডভান্স এগুলো দিয়ে তারপরে আপনাকে মার্কেটে সেল করতে হয়। এখন আমরা দেখব যে তাহলে ট্যাক্স ভ্যাটের বিষয়টা আমরা কিভাবে এখানে মেনটেন করতে পারি। তো আমাদের আমরা ব্যাংক থেকে যখন এই টাকাটা ভ্যাটের টাকাটা আমরা পরিশোধ করে দিলাম, ঠিক আছে, তো ভ্যাটটা আমাদের কি হবে, এই ভ্যাট তো আমাদের এই মুহূর্তে আমাদের খরচ হয়ে যাচ্ছে এবং আমাদের এটা কিন্তু পরিশোধ করে দিতে হবে। আমি অ্যাডভান্স দিয়ে আসছি, তাহলে অ্যাডভান্স লোন এন্ড অ্যাডভান্সের আন্ডারে আমরা এটাকে ক্রিয়েট করে রাখতে পারি, ঠিক আছে। একটা গ্রুপ প্রথমত আমরা ক্রিয়েট করব ট্যাক্স এবং ভ্যাটের, সেই ট্যাক্স এবং ভ্যাটের যে গ্রুপটা এই গ্রুপের আন্ডারে আমরা ট্যাক্স ভ্যাটের টাকাটা রাখবো, এরপরে আমরা পরবর্তী সময় এটা অ্যাডজাস্টমেন্টটা দেখবো যে কিভাবে আমরা এটাকে মাস শেষে এবং বছর শেষে অ্যাডজাস্ট করতে পারি ভ্যাটের বিষয়টা। তো আমরা এখন যেহেতু আমাদের প্রাথমিকভাবে দিয়ে আসতে হচ্ছে, তো এটার তিন ধরনের ট্রানজেকশন হয়। একটা হচ্ছে যে আমি প্রথমত অ্যাডভান্স দিয়ে আসতেছি, তাহলে আমার অ্যাডভান্সে থাকবে, এরপরে যখন আমি মাস শেষে অ্যাডজাস্ট করব তখন তার আবার আলাদা এন্ট্রি হবে, ঠিক আছে। তো আমরা সেই প্রসিডিউরটা একটু দেখি। আমরা তাহলে সিএনএফ এর সাথে যে রিলেটেড তিনটা বিষয় থাকবে, একটা হলো যে আপনার কিছু খরচ হয়ে যাবে সরাসরি, যেটা আমরা সিএনএফ কস্টের ভিতরে ধরে দিতে পারি যে সিএনএফ যারা এটা প্রোডাক্টটা ছাড়ানোর ক্ষেত্রে কাজ করছে সেই রিলেটেড যে খরচটা সেটা আমরা সিএনএফ কস্টের মধ্যে দিয়ে দিতে পারি। আর অ্যাডভান্স ট্যাক্স এবং ভ্যাট যেটা আছে সেটাকে আমরা আলাদা আমাদের অ্যাডভান্সের ভিতরে রেখে দিতে পারি। তো সেটার মেনটেন করার ক্ষেত্রে আমরা একটু ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে এখানে ক্রিয়েট অপশনে যাচ্ছি, ক্রিয়েট থেকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতেছি, গ্রুপের নাম দিয়ে দিলাম আমরা অ্যাডভান্স ট্যাক্স এন্ড ভ্যাট, এন্টার দিচ্ছি। এরপর এটাকে আমরা
লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাসেটের আন্ডারে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। লোন অ্যান্ড অ্যাডভান্সের আন্ডারে অ্যাডভান্স হিসেবে আমাদের এটা থাকলো যে আমরা এটা অ্যাডভান্স দিয়ে আসছি, অ্যাডভান্স ট্যাক্স এন্ড ভ্যাট। এটা হলো আমরা একটা গ্রুপ ক্রিয়েট করলাম। এবার আমরা এখান থেকে দুটো লেজার ক্রিয়েট করি। একটা হচ্ছে অ্যাডভান্স ভ্যাট, অ্যাডভান্স ভ্যাটটাকে আমরা অ্যাডভান্স ট্যাক্স এন্ড ভ্যাট যে একটু আগে গ্রুপ ক্রিয়েট করলাম এখানে আমরা এটাকে এন্ট্রি দিয়ে দিচ্ছি। এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, এটাকে আমরা অ্যাডভান্স ট্যাক্স এন্ড ভ্যাটের আন্ডারে রাখতেছি। তো এখন আমরা ধরেন যে এখানে 3 লাখ 3 লাখ 6 লাখ টাকা আমরা এখানে কিন্তু আমাদেরকে যখন আমরা ইম্পোর্ট করে আমাদের ইয়া থেকে কাস্টমস থেকে আমরা প্রোডাক্টটা রিসিভ করব, তখন কিন্তু এই ট্যাক্স ভ্যাটের দায় দায়িত্ব সাধারণত ব্যাংক সাধারণত নেয় না। ব্যাংক পেমেন্ট করবে এলসি ভ্যালুটা, বিদেশে যারা যেটা পেমেন্ট করবে সেই ভ্যালুটা সাধারণত আপনার ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের লোন তো অনেক ধরনের হয়, আপনার যেগুলো হচ্ছে টার্ম লোন, আপনি চাইলে টার্ম লোন যদি আপনার ব্যালেন্স ওইভাবে থাকে সেক্ষেত্রে আপনি টার্ম লোন আপনার অ্যাকাউন্টে রিসিভ করেও তারপরে আপনি এটাকে পরিশোধ করতে পারেন। আমরা একটু ব্যালেন্স শিটে যদি যাই তাহলে আমাদের ব্যাংকের অবস্থাটা একটু দেখি। আমাদের ব্যাংকে 5,58,000 টাকা আছে। আমরা ধরি এর ভিতরে আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা ধরেন এখন ট্যাক্স এবং ভ্যাটের টাকাটা অ্যাডভান্স যেটা এই টাকাটা আমরা পরিশোধ করতে চাচ্ছি। তো আমরা এখানে পেমেন্টে আসতেছি, ধরেন 1 ডিসেম্বর আছে, 1 ডিসেম্বরে যাচ্ছি, আমরা এখান থেকে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে দিচ্ছি। তো ধরেন আমাদের অ্যাডভান্স একটা হচ্ছে ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স আমরা এখানে দিলাম ধরেন 2 লাখ টাকা এবং অ্যাডভান্স ভ্যাট এটা ধরেন আমাদের 1.5 লাখ টাকা, অথবা দুটেই 1.5 লাখ 1.5 লাখ দেই, সুবিধা নেই। আপনার ভ্যাট হচ্ছে 15%, ঠিক আছে, আর ট্যাক্স হচ্ছে 5%। তাহলে সেই অনুযায়ী আমরা কম বেশি করতে পারি। এইটা আবার অ্যামাউন্টের উপরে আপনারা আবার ইয়া করে বসেন না যে কত পার্সেন্ট কেমনে কি হইলো। এটা আসলে বিল অফ এন্ট্রি দেখবেন, এইখান থেকে যে ফিগারটা আছে এইখান থেকে আপনারা এই ফিগারটা নিতে হবে। যদি প্রতিষ্ঠান এই ধরনের ট্রানজাকশনের সাথে থাকে তখন ট্যাক্স ভ্যাট অবশ্যই আপনাকে এইখান থেকে নিতে হবে, ঠিক আছে। তো আমরা 15% যদি আমাদের ভ্যাট হয় তাহলে ভ্যাটটা আমাদের বেশি হবে। আমরা এখানে 15% দিচ্ছি, আমরা 1.5 লাখ টাকা দিলাম। আর হচ্ছে ট্যাক্সটা ধরেন আমরা দিলাম হচ্ছে 60,000 টাকা বা 70,000 টাকা। আমাদেরকে এটা বিল অফ এন্ট্রি থেকে নিতে হবে। এবং আমাদের সিএনএফ কস্টটাও একই সাথে আমাদের চলে যাবে, কারণ হলো যে যখন সিএনএফ আপনি সিএমএনএফ এর মাধ্যমে যখন মালটা ছাড়াবেন তখন কিন্তু আপনাকে এই ট্রানজিশন করে আসতে হবে। তো আপনি যদি আলাদা পেমেন্ট করেন তাহলে আলাদা এন্ট্রি হবে, আর যদি একসাথে পেমেন্ট করেন একসাথে এন্ট্রি হবে। আলাদা করলেও কোনো সমস্যা নাই, একসাথে করলেও কোনো সমস্যা নাই, কিন্তু যেন ফিগারটা অ্যাকচুয়াল হয়। যে জায়গা থেকে আপনি ফিগার গুলো নিচ্ছেন সেই জায়গাটা হচ্ছে বিষয়। আপনাকে ট্যাক্স ভ্যাট গুলার ফিগার নিতে হবে আমাদের বিল অফ এন্ট্রি থেকে। আর সিএনএফ কস্ট নেবেন, সিএনএফ এজেন্ট যিনি তিনি তো আপনাকে একটা বিল দিবেন, তো বিলের মধ্যে তার ডিটেলস থাকবে, সে কত টাকা পাচ্ছে ডিটেলস এখানে আপনার দিয়ে দিবে। তো এখানে ধরেন যে সিএনএফ এর যেটা কস্ট সেটা আমাদের 50,000 টাকা, এরকম একটা ফিগার দিলাম। গুলা খরচ করলাম এইটাকে কিন্তু আপনার এলসি নারেশনে অবশ্যই আমরা এখানে লিখে দিব যে এই খরচগুলা ডিউটি, ট্যাক্সেস, অ্যাডভান্স ভ্যাট এন্ড ট্যাক্স উইথ সি এন্ড এফ কস্ট। এলসি নাম্বারটা আমরা এখানে দিয়ে তারপরে ডিটেলসটা ফিল আপ করে দিব, দেওয়ার পরে আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। এবার যদি আমরা আমাদের ব্যালেন্স শিটে আসি, তো
ব্যালেন্স শিটে আসার পরে আমরা দেখবো যে এখানে কিন্তু লোন এন্ড অ্যাডভান্স নামে আমাদের একটা হেড, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কিন্তু আগেও ছিল, বাট এটার আন্ডারে যখন আমরা এন্ট্রি দিচ্ছি তখন এটা অ্যাক্টিভ হয়েছে। হওয়ার পরে এলসি ইন ট্রানজিটে এই ফিগারটা চলে আসছে, ব্যাংক অ্যাকাউন্টে এটা আছে। আর ওই যে এটা ট্যাক্স ভ্যাটের যেটা, এটা যদি আমরা ভিতরে ঢুকি তখন আমরা দেখবো যে অ্যাডভান্স ট্যাক্স এন্ড ভ্যাট নামে 2,30,000 আছে। ইন্টার দিয়ে যদি আমরা আমরা আবারও ভিতরে ঢুকি তখন আমরা দেখবো যে ট্যাক্সে কত আছে, ভ্যাটে কত আছে। এই মোটামুটি এখানে আমাদেরকে এইভাবে মেনটেন করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবার আমাদের আরো যে খরচগুলো আছে সেই খরচগুলো আমরা বুক করতে পারি। আমরা যদি একটু ব্যালেন্স শিটে যে আমাদের ক্যাশের অবস্থাটা দেখি, তো আমরা দেখতেছি আমাদের ক্যাশে মাত্র আছে 2,000 টাকা। আমরা যদি গাড়ি ভাড়া, তারপরে হচ্ছে ক্যারিং কস্ট গাড়ি ভাড়াই, তারপরে হচ্ছে আমরা লেবার চার্জ এইগুলো দিতে চাই, আমাদের এখানে ক্যাশে আরো কিছু টাকা লাগে। আমরা কোন জায়গা থেকে টাকাটা নিয়ে আসতে পারি সেটা আমরা ব্যাংক অ্যাকাউন্টে যদি যাই তাহলে এখান থেকে আমরা একটু আইডিয়া নিতে পারি। আলাদা ব্যাংকে আমাদের 1,78,000 টাকা আছে। ধরেন এইখান থেকে আমরা 1.5 লাখ টাকা ক্যাশে ট্রান্সফার করব। আলারাফা ব্যাংক থেকে 1,78,000 টাকা আমাদের ব্যালেন্স আছে, এখান থেকে আমরা চাচ্ছি যে 1.5 লাখ টাকা ক্যাশে নিয়ে আসতে চাই। তো সেটা যদি আমরা করতে চাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভাউচার অপশন থেকে যেতে হবে কন্ট্রা ভাউচারে। কন্ট্রা ভাউচারে যে জায়গায় টাকাটা যাবে, ডেবিট হবে, সেটা হবে উপরে এন্ড অন অ্যাকাউন্টস, এখানে হবে। তার মানে হচ্ছে এখানে যাবে আমাদের ক্যাশ, ক্যাশটা ডেবিট হবে, ঠিক আছে, ক্যাশে টাকাটা ঢুকবে। আর যেই জায়গা থেকে যাবে সেটা আমাদের নিচে আসবে। আমরা আগেই দেখেছিলাম যে যদি আমরা চেঞ্জ মোড দিই তাহলে আমরা কিন্তু ডেবিট ক্রেডিটের মাধ্যমে ডাবল এন্ট্রিতে ক্লিক করে চেঞ্জ মোড দিয়ে ডেবিট ক্রেডিট করেও করতে পারি। তো তখন ডেবিট হবে হচ্ছে ক্যাশ, ক্রেডিট হবে হচ্ছে ব্যাংক। যেখানে আমার টাকাটা যাচ্ছে সেটা হচ্ছে ডেবিট, আর যে জায়গা থেকে যাবে সেটা হবে ক্রেডিট। দুইটা অপশনই আপনাদেরকে চেঞ্জ করে দেখাই দিলাম। তো এখানে চেঞ্জ মোড থেকে আমরা সিঙ্গেল এন্ট্রিতেই যাচ্ছি, এখানে আমরা দিলাম ক্যাশ এবং এখান থেকে আমরা আলারাফা ব্যাংক সিলেক্ট করে এখানে আমরা 1,50,000 টাকা ক্যাশে ট্রান্সফার করতেছি। এবার আমাদের যে আলারাফা ব্যাংকের যে চেক নাম্বারটা এগুলো আমরা দিয়ে ন্যারেশনের ডিটেলস লিখে এন্টার দিয়ে আমরা সেভ করে দিলাম। তো এবার আমার ক্যাশে টাকা আছে, আমরা চাচ্ছি যে ক্যাশ থেকে আমাদের গাড়ি ভাড়া, লেবার চার্জ এইগুলা আমরা খরচ এই জায়গা থেকে আমরা দিতে চাই। তো আমরা যাচ্ছি ভাউচার অপশনে। এরপরে আমরা যেহেতু এখানে কন্ট্রা আছে আমরা করে দিচ্ছি এটাকে পেমেন্ট ভাউচার এবং আমরা ডেটটাকে এখানে করে দিচ্ছি 2 তারিখ এবং এখান থেকে আমরা ক্যাশ থেকে পেমেন্ট করতেছি। এবার ক্যাশ সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে আপনার ক্যারিজ ইন পারচেজ যেটা আমরা আগে ক্রিয়েট করেছিলাম। আর এইগুলা যেগুলো আমরা ইম্পোর্টের সাথে রিলেটেড সেটা এই হেডগুলোর সাথে কোনো একটা জায়গায় এমন ইম্পোর্ট বা এরকম কিছু একটা লিখে রাখা লেজারের সাথে, যাতে বোঝা যায় যে এইটা আমার এই রিলেটেড হেড। যাতে দেখা যাচ্ছে যে ক্যারিজ ইন পারচেজ বা ক্যারিজ ইন ওয়ার্ড এরকম কোনো একটা আমার এক্সপেন্সের হেড আছে। এখন আমি যাতে কনফিউজ না হয়ে যাই যে এটা কি আমাদের এলসি রিলেটেড যে এন্টিটি হেড এটা নাকি এক্সপেন্সের হেড, এই জন্য আমরা এই জিনিসগুলো যখন ক্রিয়েট করব তখন করার সময় লেজারের সাথেই কোনো একটা কিছু যদি আমরা এটার সাথে জুড়ে দিতাম ইম্পোর্ট, তাহলে বুঝতে পারতাম যে ইম্পোর্টের এগেনস্টে যে আমাদের ক্যারেজিনার এইটা আমরা এখানে দিব। তো এখন ধরেন যে ক্যারেজিন পারচেজ এটা আমাদের ইম্পোর্টের এগেনস্টে আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি নামটা। আপনাদেরকে মতো অনেক বিষয় দেখানো হচ্ছে, এই জন্য ভিডিওগুলো যদি আপনারা আবার পুনরায় না দেখেন তাহলে কিন্তু বুঝতে অনেকের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ক্লাসগুলোর মধ্যে আছে, আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো আবার দেখবেন। আমরা চাচ্ছি যে এই নামটাও চেঞ্জ করতে। তো এবার আমরা ইন্টার দিয়ে ভিতরে ঢুকতেছি, ঢোকার পরে এইখানে ক্লিক করলাম, এই নামটা আমি চেঞ্জ করতে চাই। তো এখানে আসার পরে আমরা যদি কন্ট্রোল ইন্টার প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করি, আমাদেরকে এইটা এডিট করার অপশনে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার এন্ড বাটন প্রেস করলাম, তাহলে আমাদের এই যে ইয়াটা কার্সারটা লাস্টে চলে আসলো, আমরা এখানে হাইফেন দিলাম, এখানে আমরা যদি ইম্পোর্ট লিখে দেই আমরা চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারি। এখানে আসার পর কন্ট্রোল এ দিলে এভাবে সেভ হয়ে যাবে, দেখেন ক্যারেজ ইন পারচেজ ইম্পোর্ট হয়ে গেল। এবার এখান থেকে ইম্পোর্টের এগেনস্টে ধরেন আমাদের গাড়ি ভাড়া গেছে 20,000 টাকা, তারপরে লোডিং আনলোডিং চার্জ গেছে ধরেন 6,000 টাকা, তারপরে হচ্ছে আপনার লেবার চার্জ এটা গেছে আপনার হলো ধরেন 8,000 টাকা। সব মিলে আমাদের র মেটেরিয়ালসটা গোডাউন পর্যন্ত পৌঁছতে আমাদের যে কস্ট গুলো ছিল সেই কস্ট গুলো আমরা এখানে বুক করে ফেললাম।
এবার আমরা এখানে এলসি নাম্বারটা ডিফাইন করে দিব যে আসলে এটা কোন এলসির এগেনস্টে আমরা এই খরচটা করেছি, এন্টার দিলাম, এরপর এন্টার দিয়ে কমপ্লিট করে দিলাম। তো আমরা একটা কাজ আমাদের আগেই করা উচিত ছিল, সেটা হলো যে আমরা যখন র মেটেরিয়ালস এর এলসি ওপেন করছি তখন আমাদের র মেটেরিয়ালস এর একটা লেজার ক্রিয়েট করা উচিত ছিল। তো আমরা এখানে বিভিন্ন ভাবে কাজটা করা যায়। আমরা যদি ব্যালেন্স শিটে যাই, যাওয়ার পরে অল্টার F1 দিলাম, এলসি ইন ট্রানজিটে যদি আমরা ঢুকি, তো আমরা এখানে এই যে এলসি নাম্বারটা কিন্তু এখানে আমরা সরাসরি ক্রিয়েট করছিলাম মেশিনেরটা, কিন্তু আমরা চাইলে এখানে আলাদা আরেকটা গ্রুপ ক্রিয়েট রাখতে পারি, যেখানে আপনার এলসি নাম্বারটা আলাদা একটা গ্রুপের আন্ডারে রাখা যায়। সেটা যদি করতে চাই, যেহেতু এইগুলো হচ্ছে আমাদের কস্ট অ্যানালাইজ করার জন্য এই হেডগুলো আমরা ক্রিয়েট করছি, আর এলসি নাম্বারটা আলাদা একটা গ্রুপের আন্ডারে যদি রাখতে চাই, যেখানে আপনার, কারণ এলসি নাম্বারটা আপনাকে কন্টিনিউয়াসলি ক্রিয়েট করে যেতে হবে, সেটা যদি আমরা আলাদা রাখতে চাই, আমরা চাইলে এখানেও রাখতে চাই পারি, কিন্তু জিনিসটা অগোছালো হয়ে যায়। গোছালো রাখার জন্য আমরা এখানে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। সেজন্য আমরা কি করতে পারি, আমরা যেতে পারি ক্রিয়েট অপশনে, এখান থেকে আমরা আসবো হচ্ছে গ্রুপে, গ্রুপে আসার পরে এখানে আমরা দিলাম এলসি অফ RM ইম্পোর্ট, এলসি অফ RM ইম্পোর্ট, এটা আপনাদের মতো করে নামটা দিবেন। এখানে জাস্ট এভাবে দিলাম, এইভাবে এটা বোঝানোর জন্য যে এটা হচ্ছে RM মানে হচ্ছে র মেটেরিয়ালস আর কি। র মেটেরিয়ালস ইম্পোর্টের ক্ষেত্রে যে এলসিটা আমরা ক্রিয়েট করবো সেটা আমরা এটার আন্ডারে ক্রিয়েট করবো, এটা বোঝানোর জন্য আমরা এটা ক্রিয়েট করলাম, এন্টার দিলাম, এবং এটাকে দিলাম হচ্ছে এলসি ইন ট্রানজিটের আন্ডারে এই গ্রুপটা ক্রিয়েট করলাম। এবার আমরা একটা লেজার ক্রিয়েট করব, যেটা এখন আমাদের যে এলসিটা র মেটেরিয়ালস এর জন্য এলসি নাম্বার ক্রিয়েট করব। তো ধরেন এটা আমাদের যেহেতু ডাচ বাংলা ব্যাংক, আমরা এখানে দিতে পারি DBBL RM এলসি নাম্বার। আপনার RM মানে র মেটেরিয়ালস, তারপরে PM দিলেন সেটা প্ল্যান্ট এন্ড মেশিনারি। তাহলে এলসির প্রথম অংশটা দেখলেই বোঝা গেল যে আসলে আমরা এই যে এলসিটা ওপেন করা হয়েছিল এটা কি রিলেটেড এলসি। এটা জাস্ট একটা, এটা হচ্ছে আইকিউ, বা এটা আপনি জাস্ট আপনার মতো করে হিসাব করা যে আসলে কিভাবে জিনিসগুলো আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, হিসাবটা সহজভাবে রাখতে পারি। সে কারণে আসলে এই হিসাব এইভাবে আমরা ইয়ে করলাম। এই যে কোডটা দিলাম, কোডটা কেন দিলাম, DBBL দেখলে আমি বুঝলাম যে এটা এলসিটা ডাচ বাংলায় ওপেন হয়েছিল, RM দেখে বুঝলাম যে এলসিটা হচ্ছে RM এর এলসি। এরপরে আমি নাম্বার ক্রিয়েট করলাম, ধরেন 567890, এটা হলো আমাদের এলসি নাম্বার। এলসি নাম্বারটা অনেক বড় হয়, তো যাই হোক, আমরা এলসি নাম্বার, যেটা এলসি নাম্বার তো অবশ্যই আমরা এলসি কপি দেখে, ব্যাংকের যে এলসি কপি সেটা দেখে আমরা ক্রিয়েট করব। এরপরে আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমরা দিয়ে দিচ্ছি এই যে এলসি অফ RM ইম্পোর্ট, এটার আন্ডারে। তাহলে আমার কি হলো, এলসি নাম্বারগুলো সব এটার আন্ডারে থাকবে। তাহলে আমার দেখতে সুবিধা হইলো যে আসলে কোন কি কি এলসি আমার ওপেন আছে, কোনটা এলসি রানিং আছে, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে দেখতে পারলাম রিপোর্ট গুলো আমরা পাওয়ার জন্য। এন্টার দিয়ে দেন আমরা এন্টার দিয়ে সেভ করে দিলাম। এবার ধরেন আমরা কি করব, একটা ব্যাংকের লোন রিসিভ করব, ইউপাস লোন। তো ইউপাস লোন করতে গেলে আমাকে প্রথমেই তো একটা ইউপাস এর গ্রুপ ক্রিয়েট করতে হবে। অবশ্যই সেটা আমাদের যে শর্ট টার্ম লোন আছে, আমরা যে ব্যালেন্স শিটের লোনের যে ফিগার গুলা, লোন তো অবশ্যই আপনাকে ব্যালেন্স শিটের হেডের আন্ডারে ক্রিয়েট করতে হবে, লোন লাইবিলিটিস এগুলা। তো এটা তো ব্যালেন্স শিটের হেড গুলো আমরা জানি, আমরা যে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস গুলো ক্রিয়েট করতেছি, এখানে আমরা দেখতেছি ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা তার মানে ইনভেস্টমেন্টের ফিগার গুলো এখানে আসবে। লোন লাইবিলিটিস, লোন আপনি যাই রিসিভ করেন এগুলো আপনার ব্যালেন্স শিটে থাকবে। তারপরে কারেন্ট লাইবিলিটিস, আপনার যে দেনা আপনি আসেন কিছুদিনের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে, এগুলো আপনার কারেন্ট লাইবিলিটিসে থাকবে। ফিক্সড অ্যাসেট, এটা আপনার থাকবে হচ্ছে ব্যালেন্স শিটের হেড। কারেন্ট অ্যাসেট যেগুলো আছে এগুলাও ব্যালেন্স শিটের হেড। এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে কোনটা আমরা ব্যালেন্স শিটের আন্ডারে ক্রিয়েট করবো আর কোনটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট করবো। আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু করতেছি সবকিছু কিন্তু ব্যালেন্স শিটের হেড, কিন্তু যখন আমরা এই র মেটেরিয়ালসটা আমাদের স্টকে এন্ট্রি দিব তখন কিন্তু আপনার প্রাথমিকভাবে এটা ব্যালেন্স শিটেই থাকবে, তবে পারচেজ যখন আমি দেখাবো তখন কিন্তু সেটা আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের
হেডে চলে যাবে। আচ্ছা, আমরা যখন সেখানে যাব তখন আমরা এটা ডিটেলস দেখব। তো এখন যদি আমরা লোনের হেড ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে টার্ম লোন হিসেবে আমরা বা ইউপাস লোন এখানে আমরা একটা ক্রিয়েট করে নিতে পারি। তো সেজন্য আমরা ক্রিয়েট অপশনে যাচ্ছি, এরপরে এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতেছি, আমরা এখানে দিয়ে দিলাম ইউপাস লোন লিখে দিলাম, দেওয়ার পরে এটাকে এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে আমরা এটাকে কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে, এটা আমাদের দেনা। লাইবিলিটিস কেন হবে? কারণ আমরা যখন কোনো লোন রিসিভ করি, লোনগুলো লাইবিলিটিস হিসেবে আমাদের দেনা হিসেবে শো করে, আমরা ব্যালেন্স শিটে লাইবিলিটিস সাইডে এটা আমাদেরকে রাখতে হবে। তো কারেন্ট লাইবিলিটিসে আমরা রাখলাম, রাখার পরে এন্টার দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। দেন আমরা যখন আপনার কোনো একটা লোন ক্রিয়েট হবে, লোন ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাংক থেকে ওই লোনের এগেইনস্টে একটা নাম্বার ক্রিয়েট করবে। তো সেই নাম্বারটা কিন্তু আমাদেরকে ইউপাস আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। আমরা এবার লেজার ক্রিয়েট করব, লেজারে যাচ্ছি। আমরা যখন লোনটা ক্রিয়েট করব তখন আমাদের সেটা যাবে লেজারে। তো লেজারে যাওয়ার পরে আমরা লিখলাম ইউপাস লোন নাম্বার দিয়ে, তারপরে আমরা এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম যে এইটা হচ্ছে ব্যাংক আপনার তৈরি করছে যেটা লোন হিসেবে। এরপরে এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে আবার এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমরা যে একটু আগে ইউপাস লোন নামে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম তার আন্ডারে আমরা এই ইউপাস লোনটাকে দিয়ে দিব, দিয়ে আমরা এন্টার দিয়ে এরপরে আমরা এখান থেকে সেভ করে দিব। তো আমাদের মোটামুটি লেজার গ্রুপ যা ক্রিয়েট করা হয়ে গেল। দেন আমরা এবার আসবো হচ্ছে ভাউচার অপশনে। আমাদেরকে লোন রিসিভ করতে হবে, ধরেন সেটা ছিল $60,000 এলসি। তো 60 লাখ টাকা আমাদেরকে লাগবে, এই টোটাল আমাদেরকে পরিশোধ করতে হবে 60 লাখ। কিন্তু আমরা যখন এলসি ওপেন করেছিলাম তো সেখানে আমরা দেখি যে এলসি মার্জিন হিসেবে আমরা দিয়ে আসছিলাম 6 লাখ টাকা। যদি আমরা এলসি মার্জিনে 6 লাখ টাকা দিয়ে আসি, তাহলে আমাকে এখন ইউপাস লোন রিসিভ করতে হবে কত টাকা? আমাদেরকে ইউপাস লোন রিসিভ করতে হবে আরো 54 লাখ টাকা। তো সে ধরেন আমরা আগেরটা সরাসরি দেখিয়েছিলাম যে কিভাবে এলসি তে আমরা ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ না দেখাই কিভাবে এটা আমরা মেইনটেইন করতে পারি। আজকে আমরা এটাকে অন্যভাবে দেখতে চাচ্ছি, সেটা হলো যে ইউপাসের যে লোনটা সেটা সরাসরি আমাদের ব্যাংক কি করলো, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিল, তারপরে সেখান থেকে আমাদের এলসি তে টাকাটা ট্রান্সফার হইলো। তো এটার প্রসিডিউরটা যদি আমরা এইভাবে মেইনটেইন করতে চাই, তো আমাকে প্রথমত কি করতে হবে, ব্যাংক যদি ইউপাস লোন ক্রিয়েট করে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে রিসিভ ভাউচারে, কারণ আমি ব্যাংকে টাকাটা রিসিভ করতেছি। এই কারণে রিসিভ ভাউচারে গেলাম, যাওয়ার পরে রিসিভে আমি যে ব্যাংকে রিসিভ করব সেই ব্যাংকটা আমরা দিয়ে দিচ্ছি, ধরেন ডাচ বাংলা ব্যাংক, এবং আমরা টাকাটা যে লোন নাম্বারের এগেইনস্টে রিসিভ করব সেটা ছিল ইউপাস লোন নাম্বার, যেটা এই নাম্বার, এখান থেকে কত টাকা আমরা রিসিভ করব? 54 লাখ টাকা। 54 লাখ টাকা কেন? আমাদের ধরেন এলসি ভ্যালু আমরা ধরছিল 60 লাখ টাকা টোটাল। তো তার মধ্যে থেকে যেহেতু 5 লাখ টাকা আমাদের অ্যাডভান্স দেওয়া ছিল এবং আমাদের বাকি যে টাকাটা এই টাকাটা আমরা লোন হিসেবে রিসিভ করেছি। তো আমরা এখন যখন ইউপাস, এই যে আপনার ইউপাস লোনের মাধ্যমে আপনি ব্যাংকে টাকাটা নেবেন, তখন ব্যাংক আরেকটা কাজ করবে, যখন ইউপাসের লোনটা আপনার অ্যাকাউন্টে দিবে তখন সে কিন্তু আপনার এলসি মার্জিন যে টাকাটা কেটে রাখছিল সেটাও আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। তো আমরা এখান থেকে ধরেন যে এলসি মার্জিনের যে 6 লাখ টাকা তারা নিয়েছিল প্রথমে, সেই 6 লাখ টাকাও আমরা এখান থেকে ব্যাংকে রিসিভ করে নিয়ে আসতেছি। আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টে টাকাটা ছিল না, আমরা কিন্তু অ্যাডভান্সে ফালায় রাখছিলাম, ধরেন সেটা ব্যাংকের কাছেই ছিল। এখন ব্যাংক কি করলো, ব্যাংক তার ওই জায়গা থেকে ইউপাস লোন ক্রিয়েট করে 54 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিছে, প্লাস তার কাছে যে এলসি মার্জিনটা জমা ছিল সেই এলসি মার্জিনটাও আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে। তো এই জন্য আমি কি করলাম, এই যে ডাচ বাংলা ব্যাংক থেকে ইউপাস লোন রিসিভ দেখালাম 54 লাখ, আর এলসি মার্জিন থেকে লোন দেখালাম 6 লাখ, রিসিভ দেখাইলাম 6 লাখ। এবার যদি আমরা এন্ট্রি দেই
এন্টার দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ডিটেলস লিখে, তো কেন ব্যাংক জমা দিছে আমাদের যে এলসি নাম্বার ডিটেলস লিখে তারপরে আমরা এটাকে এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে যেটা আমাদের দাঁড়ালো, আমরা যদি এবার ব্যালেন্স শিটে যাই, তো আমরা এখানে দেখবো যে ইউপাস লোন আমাদের ক্রিয়েট হয়ে গেছে 54 লক্ষ টাকা, এবং এলসি ইন ট্রানজিটে আমাদের এলসি ইন ট্রানজিটে যদি আমি ঢুকি, ঢোকার পরে আমাদের এলসি ইন ট্রানজিটে মাত্র 1,61,000 টাকা আছে। কারণ কি, আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি আমি ঢুকি, ঢোকার পরে দেখবো যে এখানে কিন্তু ডাচ বাংলা ব্যাংকে ঢুকতেছি, ঢোকার পরে আবার ইন্টার দিচ্ছি, ডিসেম্বরের যে ট্রানজাকশন দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্টে আমার চলে আসছে 60 লক্ষ টাকা। কেন, ব্যাংক দিছিল 54 লাখ টাকা, এবং এলসি মার্জিনের টাকাটা আমার যে এইখানে এলসি মার্জিন হিসেবে ছিল, এই যে আপনার এইখানে যে এলসি ইন ট্রানজিটের আন্ডারে এলসি মার্জিন, এটা এখন আর নাই, কারণ এখানে ব্যালেন্স নীল হয়ে গেলে এখানে আর ব্যালেন্স ওই হেডটা দেখায় না। এই টাকাটা মার্জিন থেকে চলে গেছে, কারণ মার্জিনের টাকাটাও ব্যাংক কি করছে, আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছে। তার মানে পুরা 60 লক্ষ টাকাই এখন আমার ব্যাংকে আছে। এবার ব্যাংক কি করবে, আমার অ্যাকাউন্ট থেকে এই লোনটা পরিশোধ করবে। তো পরিশোধ করার ক্ষেত্রে কি করবে, সে ওই দেশে পরিশোধ করবে, আর আমি কি করব, এই 60 লাখ টাকা আমার যে এলসিটা ক্রিয়েট করছিলাম ওই এলসিতে আমি ট্রান্সফার করে দিব। তো এখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন আমি আমার এই যে এলসি ট্রানজিটের যেটা হচ্ছে আপনার ওই যে গ্রুপ ক্রিয়েট করে লেজার ক্রিয়েট করেছিলাম সেইখানে ট্রান্সফার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ভাউচার ব্যবহার করতে হবে, পেমেন্ট ভাউচার। আমরা ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে ব্যাংক থেকে আমরা যেহেতু এলসি তে টাকা ট্রান্সফার করব, এই জন্য আমরা যাব পেমেন্ট ভাউচারে। পেমেন্ট ভাউচার থেকে আমরা এটাকে ডাচ বাংলা ব্যাংক দিলাম, দেওয়ার পরে এখানে আমরা দিলাম হচ্ছে ডিবিবিএল আরএমএলসি, যেটা এই আরএমএলসি তে আমরা টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছি, এন্টার দিলাম। দেওয়ার পরে এই 60 লক্ষ টাকা, এখানে আমাদের কিন্তু 60 লক্ষ টাকা টোটাল ছিল, 6 লাখ টাকা ছিল এলসি মার্জিনের, আর 54 লাখ টাকা ছিল ঋণের। এই টোটাল 60 লক্ষ টাকা আমরা এলসি তে ট্রান্সফার করতেছি। যখন ব্যাংক এই টাকাটা পরিশোধ করে দিল, বিদেশের টাকাটা পরিশোধ করে দিল, তখন আমাদেরকে এই দেশে যখন আমি আমার এইখানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করব, তখন আমরা এইভাবে এন্ট্রি দিব। দেওয়ার পরে এখানে আমি ন্যারেশনে লিখে দিলাম যে এটা এই পারপাস আমি ট্রান্সফার করেছি, এন্টার দিলাম। দেওয়ার পরে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, আমার এলসি তে টাকাটা ঢুকে গেল। তো এবার আমাদের দেখতে হবে যে আমাদের যে এলসি ট্রানজিটে আদার যে খরচগুলো করেছিলাম, এই 60 লাখ টাকা হচ্ছে এই যে মার্জিন এলসি নাম্বারে চলে গেছে। বাকি যে খরচগুলো আছে 1,61,000 টাকা, এইটাও আমরা ওই এলসি তে ট্রান্সফার করব। তো সেজন্য আমাদেরকে একটু লিখে নিতে হবে যাতে আমরা এটার ফুল ইয়েটা বুঝতে পারি। তো সেজন্য আমরা একটু নোটটা লিখে নেই যে ক্যারেজ ইন পারচেজ ছিল 20,000 টাকা, তা না হলে আমরা পরবর্তীতে এটা বুঝতে পারবো না। $20,000 টাকা। সিএনএফ কস্ট ছিল 50,000 টাকা। তারপরে ইন্স্যুরেন্স ছিল 22,000 টাকা। লেবার ছিল 8,000 টাকা। এলসি ওপেনিং চার্জ ছিল 25,000 টাকা। এলসি রিটায়ারমেন্ট চার্জ ছিল 30,000 টাকা, এবং লোডিং আনলোডিং চার্জ ছিল 6,000 টাকা। আমার টোটাল কস্ট হলো এই যে 60 লাখ থেকে যদি 61,000 থেকে 60 লাখ বাদ দেই, তাহলে কত থাকে, 1,61,000 টাকা। 1,61,000 মানে হলো যে এইটার যোগফল হচ্ছে 1,61,000 টাকা। আপনি আলাদাভাবে যোগ করলে ওইটাই দাঁড়াবে। এখান থেকে আমরা যেটা দেখতেছি, এইখান থেকে ক্যালকুলেশনটা আমরা সহজে নিয়ে নিলাম যে 1,61,000 টাকা টোটাল, তার মধ্যে আমরা এলসি তে নিয়ে নিয়েছি 60 লাখ,
তাহলে বাকি ফিগার 1,61,000 থাকে। তো এইটাকে যদি আমরা এবার এলসি তে ঢুকাইতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে জার্নাল ভাউচার। আমরা জানি যে ব্যাংক অথবা ক্যাশের সাথে কোনো যে সব ট্রানজেকশন গুলা ব্যাংক এবং ক্যাশের সাথে কোনো রিলেশন নাই, সেগুলাকে আমরা জার্নাল ভাউচারের মাধ্যমে এন্ট্রি করে থাকি। তো আমরা ভাউচার অপশন থেকে এখান থেকে গেলাম হচ্ছে জার্নাল অপশনে। জার্নাল থেকে ডেবিট হবে হচ্ছে আমাদের যে এলসিটা আর এম, যে আর এম এলসি, যেটা এলসিটা হবে ডেবিট, কারণ টাকাটা চলে যাচ্ছে এলসি তে, আমরা ট্রান্সফার করে নিচ্ছি। তো টোটাল টাকা ছিল 1,61,000 টাকা। এরপরে এন্টার দিলাম, এখানে আমাদের ডেবিট চলে আসছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্রেডিট লাগবে, আমরা এখানে সিআর লিখলে ক্রেডিট চলে আসবে, দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে আমাদের প্রথম ছিল হচ্ছে ক্যারেজিন পারচেস, এবং ফিগার ছিল হচ্ছে 20,000 টাকা। তারপরে হচ্ছে আপনার সিএনএফ কস্ট ছিল হচ্ছে আপনার 50,000 টাকা। এরপরে আমরা যতক্ষণ পর্যন্ত এই ফিগার না হবে ততক্ষণ পর্যন্ত অটোমেটিক্যালি এখানে ক্রেডিট ব্যালেন্সই হবে, মানে এইটার সাথে এটা আপনার শতভাগ না মিলা পর্যন্ত কিন্তু ডেবিট ক্রেডিট সমান না হলে জার্নাল এন্ট্রি আপনি কোনোভাবেই ক্লোজ করতে পারবেন না। তো এরপরে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স চার্জ ছিল হচ্ছে 22,000 টাকা। এরপরে হচ্ছে লেবার ছিল হচ্ছে 8,000 টাকা। তারপরে হচ্ছে এলসি ওপেনিং চার্জ হলো 25,000 টাকা, এবং লোডিং আনলোডিং চার্জ এটা হচ্ছে 6,000 টাকা। এরপরে আরো একটা আছে হলো এলসি রিটায়ারমেন্ট চার্জ, এটা হলো 30,000 টাকা। সব মিলে 1,61,000 টাকা। এবার ন্যারেশন লিখে ইন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এবার যদি ব্যালেন্স শিটে আসি, তো আমরা দেখব যে এলসি ইন ট্রানজিটে টোটাল ফিগারটা এখানে আমাদের এলসি তে বুক হয়ে গেছে। এই যে এখানে 1,61,000 টাকার টোটাল বুক চলে আসছে এলসি ইন আপনার এলসি অফ আর এম ইম্পোর্ট ভিতরে ঢুকলে এলসি নাম্বারটা আমরা দেখতে পারবো। এভাবে আমরা এলসি ইন ট্রানজিটের ভিতরে আপাতত সব টাকাটা বুক করে ফেলেছি। সেই সাথে আমাদের এলসি ওপেন করা বা কাস্টমস এন্ড ফরওয়ার্ডিং থেকে যখন আমরা প্রোডাক্টটা রিসিভ করছি, তখন যেহেতু অ্যাডভান্স ট্যাক্স ভ্যাট দিয়ে আসছিলাম, সেটা কিন্তু আমাদের লোন এন্ড অ্যাডভান্স অ্যাসেটের এখানে আপনার অ্যাডভান্স ট্যাক্স এন্ড ভ্যাটের ভিতরে আমরা এন্ট্রি দিতে পেরেছি। তার মানে হলো যে আমাদের একটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য যে প্রাথমিক যে কাজগুলা, লোন ক্রিয়েট করে এলসি ট্রানজিটের আন্ডারে নিয়ে এসে ট্যাক্স ভ্যাটের ইস্যু পর্যন্ত আমরা মোটামুটি এখানে এন্ট্রি কমপ্লিট করলাম, যে কিভাবে এই পর্যন্ত আসতে পারে। এখন ফাইনালি আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমাদেরকে যে র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করেছি সেই র মেটেরিয়ালসে কস্টিং আকারে এটা বুক করা। তো সেই বুকিংটার জন্য আমাদের আরো কিছু এন্ট্রির বিষয় আছে, সেই কারণে আমরা ওই এন্ট্রিটা আজকে আমরা এখানে দেখাতে চাচ্ছি না। আজকে এখানে ক্লাসটা শেষ করতে চাচ্ছি, কারণ ওটার সাথে স্টক রিলেটেড বেশ কিছু এন্ট্রি রিলেটেড মানে সংযুক্ত আছে, যার কারণে ওই এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। তো শুধুমাত্র আজকে আমরা বুক করে রাখলাম খরচটা, এবং এটার যে ডিটেলসটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমরা যতটুকু ক্লাস করলাম এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলো নিতে পারি। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা র মেটেরিয়ালসটা কিভাবে আমাদের স্টকে ইন করতে পারি, স্টক আইটেমগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, স্টকের আরো বেশ কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো যদি আমাদের কারো কোনো প্রশ্ন জানার কোনো বিষয় থাকে আজকের ক্লাসের উপরে, সেটা আমরা প্রশ্ন জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আপনারা যদি প্রশ্ন থাকে তো করতে পারেন। অসীম দে, জি বলেন, অসুবিধা নাই। ভাইয়া প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, সুন্দর ক্লাস করার। স্যার আমার ক্লাসের বাইরে একটু প্রশ্ন তুলে করতে পারবো স্যার?
ক্লাসের বাইরে, জি বলেন। স্যার ওই টালি ক্লাস তো ভালো করে নিচ্ছি। আমি স্যার ওই যে কক্সবাজার থেকে বলছি। আমি কাজ করি হচ্ছে স্যার ইয়েতে, একটা এনজিওতে কাজ করতেছি, কয়েকটা এনজিওতে কাজ করছি। অ্যাডভান্স এক্সেল আর হচ্ছে স্যার বাজেট রিপোর্টিং এই ধরনের কি কোনো আপনার কোর্স প্ল্যানিং পাবো কিনা সামনে স্যার? বাজেট আর কি? বাজেট রিপোর্টিং আর হচ্ছে স্যার প্রেজেন্টেশনের উপরে কিভাবে একটা স্মার্ট প্রেজেন্টেশন করতে হয়, এই টাইপসের কোনো কোর্স কি আপনি মাথায় আছে কিনা স্যার এটাই? মানে ক্লাসে আছে কিনা, তাই তো? আমাদের যে 18টা ক্লাস এর ভিতরে এটা আছে কিনা? আচ্ছা, বাজেটিং এর বিষয়টা আপনাদের দেখানো হবে। টালিতে বাজেটের বিষয়টা খুব বেশি একটা আপডেট না, হ্যাঁ, কিন্তু যতটুকু আছে ততটুকু আপনাদেরকে দেখানো হবে বাজেটের বিষয়টা। আর হচ্ছে আপনার হচ্ছে রিপোর্টিংটা কিন্তু টালিতে যে রিপোর্টিংটা, ঠিক আছে, এখানে কিন্তু স্মার্টলি মোটামুটি আপনার ব্যালেন্স শিট, তারপরে এখানে কিন্তু আপনি এই যে ব্যালেন্স শিটটা চাইলে ভার্টিক্যালিও আপনার এটা নেওয়া যায়। তো এগুলা অবশ্য যার যার মতো করে করতে হবে। আমরা এটাকে আলাদাভাবে ক্লাসের মধ্যে রাখি নাই। তো প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট, তারপরে ক্যাশ এই ফ্লো। ক্লাসে জি, এই ক্লাসে না স্যার, আমি চাচ্ছি স্যার আপনার আসলে যেটা সত্য কথা সেটা হচ্ছে স্যার, অন্য আমি নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান পাচ্ছি না, মনে হয় আমি পেয়ে গেছি এখন। তো আমি চাচ্ছি স্যার এই কোর্সটা শেষ করে কুইক বুকের কোর্সটা করব। আর নেক্সট কোনো কোর্স কি এরকম আছে কি আপনার মাথায় আছে কিনা স্যার, করাবেন এই ধরনের কিছু? ভ্যাটের উপরে আমার একটা প্ল্যানিং আছে, কিন্তু ভ্যাটের উপরে আমি সময় দিয়ে পারতেছি না। তো দেখা যাক, সেটা যদি নেক্সট টাইম কখনো করি, অবশ্যই আপনারা তো গ্রুপে আছেন, আপনারা সবার আগে যাবেন। আমাদের এখানে নতুন অ্যাকাউন্টিং এর উপর যে কোনো কোর্স শুরু হইলে আপনারা জেনে যাবেন, অসুবিধা নেই, ঠিক আছে? আর তারপরে স্যার আপনাদের যদি পরামর্শ আপনি এগুলো আমাদের অবশ্যই সহায়তা করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এই যে একটা পরামর্শ দিলেন, এটা আমাদের জন্য অবশ্যই পজিটিভ। আমরা চাই যে আসলে যারা আমাদের এখানে কাজ করতেছে, প্লাস এটা একটা অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করতেছি, যাতে সবাই এখান থেকে অন্তত একটা জায়গা তৈরি হয় সবার জন্য। এটা টার্গেট করেই আমরা আগাচ্ছি। আমরা একটা ওয়েবসাইটও করব খুব রিসেন্টলি, আশা করতেছি। দেখা যাক, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম জি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার আমাদের নেক্সট ক্লাসটা কি 29 তারিখ হবে? আমরা ওই যে আসলে ক্লাস এই মাসে একটু ভিন্নভাবে রাখছিলাম, বাট এটাকে একদম স্বাভাবিক করে দিছি। প্রত্যেক সপ্তাহে 3 দিন, শনি, সোম, বুধ। আপনার এই 3 দিন ক্লাস মাথায় রাখলে মোটামুটি যে কদিন বাদে প্রত্যেক দিন ইনশাল্লাহ ক্লাস হবে, ঠিক আছে? 29 তারিখ কি বার? হ্যাঁ, 29 তারিখে ক্লাস আছে, 29 তারিখেও ক্লাস হবে। জি। আচ্ছা, ওই দোলন সাহেব কি আছেন? আপনি লাইনে আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি ওয়েব ডিজাইনের কাজ করেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে পার্সোনালি নক দেব, ঠিক আছে? আমি এমনি টুকটাক ওই যে আপনার ওয়ার্ডপ্রেস থিম দিয়ে কিছু অল্প স্বল্প কাজ জানি, হালকা পাতলা। আপনি যদি কাজ করতে পারেন তাহলে দেখা যাক, আমি আপনার সাথে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। কিভাবে কি করা যায়। ধন্যবাদ, আপনি নক দিয়েছেন এর জন্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে ক্লাসের ব্যাপারে? আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা আমাদেরকে ডেভেলপ করতে চাই। স্যার আপনার এই ভিডিওগুলি কি ড্রাইভে সরাসরি চলে যায় নাকি? হ্যাঁ, ড্রাইভে যায় সরাসরি। ড্রাইভে কি মানে আমার যে জিমেল দিয়ে ওপেন করে সেই জিমেল আমার ড্রাইভে কি অটোমেটিক চলে আসবে নাকি? আপনার না, আমরা তো গ্রুপে লিংকটা শেয়ার করে দিব। এটা তো গ্রুপে লিংক শেয়ার করা আছে, ওইখানেই একটা ফোল্ডার আছে, ওখানেই সব ভিডিও আপলোড হয়ে যায় আর কি। ওইখানে ফোল্ডার ওইখানে আপলোড হয়ে যায়? আমি খুঁজছিলাম, মনে হয় সবগুলি মনে আপলোড হয় নাই। কয়টা ক্লাস আপলোড হয়েছে স্যার? 3টা ক্লাস ওখানে আপলোড হয়েছে, বাট মাঝখানে একটু মিসম্যাচ হয়েছিল। মিসম্যাচ বলতে যে কেউ একজন এটার ভিতরে ঢুকে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল, পরে আবার ওখানে আপলোড করা হয়েছিল। হ্যাঁ, ও ভিডিও এখন আছে, ভিডিও আগের 3টা ক্লাসের ভিডিও আছে, আর এই ভিডিওটা কালকে সকালের ভিতরে পাবেন আশা করতেছি। আচ্ছা, আর আমার নেক্সট ক্লাস কবে স্যার? নেক্সট ক্লাস আজকে কি বার? শনিবার, সোমবার।
নেক্সট ক্লাস সোমবার। জি এখন তো সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনিবার সোমবার বুধবার নাকি স্যার? জি 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 ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভিডিও গুলো তো একটু ক্লাসে 3টে একটু আবার একটু শেয়ার করেন কষ্ট করে, আমার কাছে তো আচ্ছা ঠিক আছে, জি দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আসসালাম। ওকে জি, তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আজকের মতো এ পর্যন্তই। আর ক্লাস ভিডিওগুলা যারা এক্সপার্ট আছেন, সব জানেন, তাদের জন্য না, যারা একটু নতুন আছেন তাদেরকে বলবো যে ভিডিওটা আবারও দেখবেন। এখানে কিন্তু আসলে আমরা চেষ্টা করেছি মোটামুটি তথ্যবহুল করার জন্য, এবং অ্যাকাউন্টিং লাইফে, রিয়েল লাইফে যে হিসাবটা, সেই অনুযায়ী কিন্তু আমরা এই কোর্সটাকে সাজানোর চেষ্টা করেছি। বই খাতার হিসাবটা এখানে ওইভাবে আমরা হাইলাইট করি নাই। আমরা একদম ফিজিক্যালি মাঠে ময়দানে কাজ করতে যে এক্সপিরিয়েন্স গুলো ছিল, সেই এক্সপিরিয়েন্সের আলোকে কিন্তু আমরা এই কোর্সটা ডিজাইন করেছি। ঠিক আছে, তো তারপরেও যদি কারো কোনো পরামর্শ থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন, ইনশাআল্লাহ আমরা ডেভেলপ করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। স্যার একটা মিনিট। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, আমি যেটা বলতেছি, আসলে মনে হয় সবাই একটু খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে বেটার। হ্যাঁ, তাইলে জি সবচেয়ে সুবিধা হয়। এবং আমি অবশ্য ওইভাবেই মেনটেন করি, এবং আমার একদম ফার্স্ট টু লাস্ট একদম পুরো খাতায় আমার লেখা থাকে। আপনি যা যা বলছেন সব আমার একদম পার্ট বাই পার্ট আমার খাতায় লেখা আছে, যে কারণে হয়তো পরবর্তীতে আমার ভিডিও তো হেল্প হবে, এবং সেটা আমি যখন আবার টালিতে ইম্পোর্ট দিব তখন আমার এটার জন্য সুবিধা আর কি। আমার মনে হয় সবাই ওই রকম একটা খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে ভালো। জি জি স্যার অনেকেই আমার হয়তো একটা জানি না। জানার ইচ্ছা ছিল। জি স্যার ওই যে আমরা সিএনএফ যে কস্টটা দেই স্যার, হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফে মানে বিল অফ এন্ট্রি যে টাকাটা, এটা তো স্যার আমরা ব্যাংক থেকে তো তারা পরিশোধ করে দেয়। আর এই সিএনএফ এজেন্ট কি জাস্ট আমরা কি কমিশনটা কি তাদেরকে শুধু পে করি কিনা? হ্যাঁ, সিএনএফ এর কাছে শুধুমাত্র কমিশনটা পে করা হয়। আর আর আপনার ভ্যাটেরটা এটা আমরা আলাদা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিই। এইটা আসলে বলাটা খুব কঠিন। দেখা যাচ্ছে কি অনেক সময় সিএনএফ এজেন্টের সাথেই সব চুক্তি থাকে, এটা হলো চুক্তির উপর ডিপেন্ড করে। অনেক সময় কি করে, ওরা নিজেরাই ইনভেস্ট করে ফেলে। ওরা দেখা যাচ্ছে 10-15 লাখ টাকা ওখান থেকে ট্যাক্স ভ্যাট সব দিয়ে মাল ছাড়ায়, তারপরে বিল করে টাকা নেয়, এরকমও আছে। বড় বড় যারা সিএনএফ বিজনেস করে এরকম করে। তো আমরা এখানে বেসিক যে জিনিসটা ধরতে পারি সেটা হলো যে আপনার ট্যাক্স ভেট রিলেটেড যেগুলো আপনার, এগুলা সরাসরি আলাদা পে অর্ডারের মাধ্যমে ইয়াতে আপনার হচ্ছে কাস্টমস কে দিয়ে দেওয়া হয়, আর সিএনএফ এরটা আলাদা দিয়ে দেওয়া হয়। এটাই আমরা মেইনলি ধরতে পারি, যেটা জেনারেলি মানে মেইনটেইন করা হয়। এই অনুযায়ী করলেই করা যায় আর কি মোটামুটি। থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম। আসলে আমাদের এখানে কিন্তু অনেক সিনিয়র লোকজনও আছেন, যেমন হাসনাত জহিরুল সাহেব, উনি কিন্তু আমাদের অনেক সিনিয়র পারসন। তো আমরা অনেক ছোট মানুষ ওনাদের হিসাবে, ওনাদের বয়সে অনেক, ওনাদের থেকে আমরা অনেক মানে জুনিয়র আর কি। তো যারা আছেন সবাইকে রেসপেক্ট করি, সবাইকে আলাদাভাবে সম্মান করে, সম্মান থাকবে সবার প্রতি। আর সবার প্রতি ইয়া থাকবে যে আমরা যেন সবাই আসলে যতটুকু এখানে শেখার চেষ্টা করতেছি, অন্তত পক্ষে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব যে অন্তত ট্যালেন্টশিয়ার একাডেমি থেকে আমরা কিছু শিখেছি, এতটুকু যাতে বলতে পারে আর কি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে তাহলে শেষ করলাম এখানে, ভিডিও রেকর্ডটাও অফ করে দিচ্ছি।